ওকে। তো আসসালামু আলাইকুম। আজকে হলো কয় তারিখ? 30। জুন মাসের 30 তারিখ, তিরিশ তাই না? তারিখ আমাদের হাতে খুব কম সময় আছে। জুলাই মাসের মধ্যে আমাদের সব প্রস্তুতি শেষ করতে হবে ইনশাল্লাহ। পরীক্ষা যখনই হোক, প্রস্তুতি জুলাইয়ের মধ্যে কমপ্লিট। আমি প্রথমে একটা কথা জানাই রাখি তোমারে। 30 যে জুন লিখছো, আমরা তারিখের শেষে কখনোই ইং লেখা যাবে না, এটা কিন্তু একটা গর্হিত কাজ। ইং লেখার কোনো সুযোগ নেই, ইংরেজি কোনো সাল নাই। সেটা হলো খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ মানে খ্রিস্টের বছর। ইংলিশে বলা হয় এটাকে এডি। এডি মানে হলো এনো ডোমিনি। এ মানে এনো, ডি মানে ডোমিনি, ল্যাটিন ওয়ার্ড। এনো শব্দের অর্থ হলো ইয়ার। এনো 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 মানে ইয়ার। আর ডোমিনি মানে হলো যীশু খ্রিস্টকে ডোমিনি বলা হয় লর্ড। ইন দ্য ইয়ার অফ লর্ড মানে হচ্ছে যেটা আজ থেকে 2024 বছর আগে ওই যে প্যালেস্টাইনের বেথলেহেমে যীশু খ্রিস্ট যে জন্মগ্রহণ করেছেন, সেই তারিখটার নাম হলো কি বলো? আহ, মানে ইয়ার অফ লর্ড, সেই বছরটা। তো আমরা রিটার্ন সেশনের শুরুতে যারা রেকর্ডিং দেখবা তাদের জন্য এই বাক্যটা লেখা পজ দিয়ে রাখবা। দ্য সলিটারি সায়েন্টিস্ট মেকিং important discoveries by himself has in many instances been replaced by a cooperative scientific team. আমি বলতে চাচ্ছি যে সলিটারি মানে হলো একক। The solitary scientist making important discoveries by himself has in many instances been replaced by a cooperative scientific team. এই লাইনটার অর্থ আগে হলো সেলফ। আগে নিজে নিজে লিখবা, যা পারো তা লিখবা। 5 মিনিট সময় নিয়ে হলো এখানে পজ, রেকর্ডিং পজ দিয়া লিখবা। লেখার পরে টিচার আমার জন্য জায়গা খালি রাখবা। আমি 4টা নোট পড়ানোর পরে আমরা সিদ্ধান্তে আসবো তোমার সাথে আমার, মানে আমার দূরত্বটা কোথায় রয়ে গেল, কোন দিকে ইমপ্রুভ করা লাগবে। ওকে, হ্যাঁ। তাহলে যারা রেকর্ডিং দেখে ক্লাস করবা তারা জাস্ট পজ দিয়ে রাখবা, এখানে আগে এই বাক্যের অর্থটা লিখবা খাতায়। আমি অলরেডি তোমরা লিখে ফেলছো যারা রেগুলার ক্লাস করতেছো। দ্য সলিটারি সায়েন্টিস্ট স্যার, মেকিং চ্যাটটা চেক ইম্পর্টেন্ট করবেন। ডিসকভারি। হ্যাঁ, আমি এবার একটু ইয়েটা দেখতেছি। একটু ধরো, চ্যাট বক্সটা দেখতেছি, কি লিখছো দেখি কয়েকজন। আম, হুম, আচ্ছা। মৌমিতা একটা লিখছো। ওকে, ঠিক আছে। আমি যা লিখছো রেখা দাও। অনেকে যা লিখছো আমি তা বুঝি নাই। মানে অনেকেই যাটা লিখছো আমি তা বুঝি নাই আর কি। এটা নিয়ে আমরা শেষে আলোচনা করবো। টিচারের পার্ট লেখা রাখো। অনেকের অর্থই আমি বুঝিনি। বোর্ডে যা ইয়াতে যা লিখছো, একজন মোটামুটি কাছাকাছি আনতে পারছো, আর অনেকের অর্থ আমি বুঝতে পারতেছি না। আহ, স্যার, কাছাকাছি কোনটা গেছেন স্যার? হুম, থাক, রেখে দাও। তুমি নিজে আজকে করতে পারবা আমার ক্লাস শেষে। তাও আজকে শেষ করতে পারবো কিনা আমরা জানি না। এবার চলো। উম, শিরোনাম এবার লিখো রিটার্ন। এবার এইটা গ্যাপ রেখা এবার আমরা চলে যাই রিটার্ন সেশনের মূল ক্লাসে, অর্থাৎ আমরা ক্লাসে যাই। তো লিখো শিরোনাম। আমরা কত ইয়া লিখবো? উম, ইংরেজি থেকে বাংলা অনুবাদের আহ, সব কলা কৌশল, এটা মুছে ফেলি। এটা আমি আবার পরে লিখে অনুবাদ করবো পরে। এখন বুঝাইলে আবার নিয়ম ব্যাখ্যা করতে হবে। তুমি যা লিখছো থাকুক এখন। ইংরেজি থেকে বাংলা অনুবাদের কলা কৌশল শিরোনাম। এই ওইটার জায়গার অনুবাদ লেখার জন্য জায়গা খালি রাখছো কিনা, একটু বেশি করে জায়গা খালি রেখো। 2-3 দফায় লিখবো আমি। বেশি জায়গা খালি রাখছো তো? জি স্যার, রাখছি স্যার। ওকে, হ্যাঁ। ইংরেজি থেকে ইংরেজি থেকে উম, বাংলা অনুবাদের অনুবাদের কিছু কলা কৌশল। কৌশল শিরোনাম। ওকে, নোট ওয়ান। নোট ওয়ান। আচ্ছা, মিউট করে ফেলো প্লিজ।
কেউ আর এখন আনমিউট করার কোনো প্রয়োজন নেই। প্রথমে সুন্দর করে লেখা রাখো, রিট্রান্সলেশন মূলত আক্ষরিক অনুবাদ নয়। আমি আগে সূত্র পড়াইনি, তারপরে রিট্রান্সলেশন মূলত আক্ষরিক অনুবাদ নয়। মূলত আক্ষরিক অনুবাদ নয়। অনুবাদ নয়, বরং বলতে গেলে এটি প্রায় পুরোটাই ভাবানুবাদ। বরং বলতে গেলে গেলে এটি প্রায় পুরোটাই ভাবানুবাদ। ভাবানুবাদ। তাই বাক্যের অর্থ যত তাই বাক্যের অর্থ যত সুস্পষ্ট, সাবলীল ও গতিশীল হবে। যত সুস্পষ্ট, সাবলীল ও গতিশীল হবে। হবে পরীক্ষায় তত ভালো নম্বর প্রত্যাশা করা যায়। করা যায়। আমি প্রথমে বলছি যে এটা একেবারে পরীক্ষায় মানে আমরা যত অনুবাদ যত সাবলীল হবে, পরীক্ষায় তত কি বলো ভালো নম্বর আমরা প্রত্যাশা করবো। ওকে, নিচে লিখো। দাগ দিয়ে রেখে পয়েন্ট আকারে লিখো। এই চিহ্নটা দাও, এই চিহ্নগুলো দিয়ে আগে আমি মূল কথাগুলো, এগুলো সব প্রাথমিক কথা চলতেছে। অনুবাদ করার সময় নিজেকে, অনুবাদ করার সময়, অনুবাদ করার সময় নিজেকে একজন, অনুবাদ করার সময় নিজেকে একজন ইন্টারপ্রেটার, PRETER, দুভাষী, দুভাষী বা নিউজ প্রেজেন্টার, নিউজ প্রেজেন্টার, সংবাদ পাঠক, পাঠক মনে করব, মনে করব। আমি দুইটা টার্ম স্পষ্ট করে বলছি। ইন্টারপ্রেটার দোভাষী, নিজেকে দোভাষী মনে করবো। দোভাষী হইলে আমরা অনুবাদটা কিভাবে করতাম আমি দেখাবো এখন। নিউজ নিউজ প্রেজেন্টার কিভাবে অনুবাদ করে, অনুবাদটা পড়েন কিভাবে। অর্থাৎ, অর্থাৎ বাক্যের স্ট্রাকচার, অর্থাৎ বাক্যের স্ট্রাকচার, প্যাটার্ন, বাক্যের স্ট্রাকচার, STRUCTURE, স্ট্রাকচার, প্যাটার্ন, ল্যাঙ্গুয়েজ। বুঝছো কিনা? যত অস্পষ্ট বা দুর্বোধ্যই হোক না কেন, যত অস্পষ্ট
বা দুর্বুদ্ধই হোক না কেন, দুর্বুদ্ধ হোক না কেন, অনুবাদের ভাষা হবে ততই সুস্পষ্ট ও প্রাঞ্জল। ততই সুস্পষ্ট ও প্রাঞ্জল, প্রাঞ্জল। তাহলে আমি একটু একটা ভিডিও দেখাই, যেমন দেখো। তো একটা ভিডিও শেয়ার করি। স্যার, হুম। ও, অনুবাদ বলো। করার সময় এখানে আপনি যে সাইনটা ইউজ করছেন, এই ধরনের সাইন কি স্যার বিসিএস এর রিটেন খাতা ইউজ করা যায়? কোনটা সাইন? কোন সাইন? এই যে স্যার অনুবাদের সাথে আপনি যে সাইনটা এখানে ইউজ করা শুরু করলেন, এরকম সাইন ওই কি ইউজ পয়েন্ট, করা যায় কিনা বিসিএস এর? পয়েন্ট আকার, পয়েন্টের জন্য যে সাইনটা দিছি, ওই যে বক্স করতে এরকম, এটার কথা বলতেছো? জি স্যার, জি স্যার, মানে পয়েন্ট হুম, এক দুই না লিখে এরকম সাইন দেওয়া যায় কিনা? অবশ্যই, অফকোর্স, অফকোর্স পয়েন্ট আকারে লেখা যাবে, এই দেখো। জি স্যার। Don't take the line. 30 seconds. স্যার কিছুই বোঝা যাচ্ছে না। ওকে, বোঝার চেষ্টা করো। আর কথা শোনা যাচ্ছে না ভালো না স্যার। না, না আমার কথা, এটা তো কথা শুনবা না, আমি জাস্ট তোমার দেখালাম। গুগলে, ইউটিউবে সার্চ দিবা প্রেসিডেন্ট ওবামা এন্ড কিং আব্দুল্লাহ মিট এট দ্য হোয়াইট হাউস। ওকে, এখন দেখবা যে বারাক ওবামা যেটা বলতেছেন, এটাকে এই উনি অনুবাদ করছেন, মানে জাস্ট এরকম অসংখ্য ইয়ে আছে। অথবা ধরো মানে দোভাষিক, যেমন ধরো তাবলিগের মধ্যে যদি তুমি বিভিন্ন কাকরাইল মসজিদ বা বিভিন্ন ইয়েতে গেলে, তাকে বিদেশিরা আছে যখন, তখন এটা অনুবাদ করে শোনানো হয়। খুব খেয়াল করে দেখবা যে যেমন এইটার মধ্যে যেমন এই বারাক ওবামা ওয়েলকাম গ্রিটিংস যে টু, ওনারে সম্বোধন করছে, তখন ও মহিলার অনুবাদ করছে যে আহলান সাহলান মারহাবান খাদেম আল হারামাইন আল শরীফাইন। বারাক বারাক ওবামা কিন্তু খাদেম আল হারামাইন শরীফাইন বলে নাই। উম, এই- তো এই এই যে উনি যে, খুব ভালো করে খেয়াল করবা, বারাক ওবামা ইংরেজিতে বলতেছেন, উনি আরবিতে খেয়াল করতেছেন। এই ক্ষেত্রে এইখানে এইখানে উনি কি, এই ইন্টারপ্রিটার কি তিনি কোন সেন্টেন্স ব্যবহার করেছেন, কি অলংকার ব্যবহার করেছেন, সেগুলোর দিকে খেয়াল রাখেন, নাকি বারাক ওবামা যা বলতে চাচ্ছেন সেই মনের ভাবটা আরবি ভাষায় ফুটিয়ে তোলার চেষ্টা করছেন? তুমি না দেখে বলো কি কাজ করতেছেন, সেটা উত্তর বলো। স্যার মনের ভাষাটা ফুটিয়ে তুলতে মনের চেষ্টা ভাবটা করতেছি। প্রকাশ। আমি তাই বলতে চাচ্ছি, যদি কখনো আমি এটা এবার শেয়ার করি, অনুবাদ হলো সেটা। যদি কখনো ওই যে তোমরা কখনো ওই কাকরাইল মসজিদে আমি বেশ কিছুবার নামাজ পড়ছিলাম, পড়ার সময় দেখছি যে কি, এই যে বিভিন্ন ইয়ারা আছেন, আইসা ওনারা ওনার ভাষায় বলেন, এবং একজন বাঙালি তর্জমাকারক সেটা আমাদেরকে ব্যাখ্যা করে বুঝান। এরকম কোনো ঘটনা দেখছো কিনা? জি স্যার, অনুবাদের ক্ষেত্রে অনেকবার ওইটা দেখছি মাথায় স্যার। রাখতে হবে। তার ল্যাঙ্গুয়েজ কি, তিনি কোন স্ট্রাকচার ব্যবহার করেছেন, কি জটিল শব্দ ব্যবহার করেছেন, ইটস নট মাই কনসার্ন। আমার কথা হইলো
আমার পাঠক কোনো সংশয় ছাড়া, দ্বিতীয়বার ব্যাখ্যা করা ছাড়া তিনি বুঝবেন। আরো সহজ কথায়, সৌদি আরবের এই যে হজের যে ইয়াটা 50টার উপরে ভাষায় অনুবাদ হয়েছে, হজের খুতবাটা, ওই খুতবাটা অনুবাদক কি ওই আরবি ভাষার অলংকারের দিকে খেয়াল রেখেছেন? ভাষার উনি মানে এই রিটোরিক, এই বিভিন্ন রকমের সাজসজ্জার দিকে খেয়াল করেছেন, নাকি পাঠক যিনি এই অনুবাদটা শুনছেন তিনি কোনো ব্যাখ্যা ছাড়াই একবার শুনেই এটা অনুধাবন করবেন, সেটা খেয়াল রেখেছেন? সেটা বলো। সেকেন্ডটা স্যার, স্যার তোমার, সেকেন্ডটাই। ব্যাখ্যা ছাড়াই একবারে যেটা বলা হবে সেটা বুঝতে পারবে। আমি আমি তোমারে প্লিজ, আমি তোমারে ইংরেজি অনুবাদ করানোর কোনো যোগ্যতা নাই। আমি জাস্ট কিছু ওয়ে তোমারে দেখাইতেছি, মানে কি করা উচিত। আসলে মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো, আমরা অনুবাদ করার সময় দেখবা যে যেটা হয়, অনুবাদ করে নিজে পড়লে নিজের কাছে মেজাজ গরম হয়। আমার 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 ক্ষেত্রে প্রায় সময় হয়, তোমাদের ক্ষেত্রে হয় কি জানি না। অনুবাদ এটা লিখছি, এটা পড়লে আমার নিজের মেজাজ বিগড়ে যায়। এটা অনুবাদ না, আমি কথা বুঝিতে আমার কি, আমার প্রথম পয়েন্টের মেসেজটা বুঝছো? জি স্যার। ওকে, ওকে, এটাই জি আমি বলতে স্যার। চাচ্ছিলাম। চলো ক্লাসে চলে যাই। তারপর হলো, এবার তাহলে এখন আমরা কি বলতে পারি তাহলে, অতএব মুদ্রা কথাটা আমরা দাঁড়া করাইলাম এখানে। আমি এটা, বোর্ড তো ক্লিয়ার, বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ, কথা শুনতে পাচ্ছ আশা করি। তো এখন এক কথায়, মানে তাহলে এখানে আমরা এক কথায় যেটা বলতে চাই এখানে কি, এক কথায়, এক কথায় এটা লিখে রাখো। এক কথায় আহ পাঠক অনুবাদটি পড়া বা শোনার পর, পাঠক অনুবাদটি অনুবাদটি পড়া বা শোনার পর, শোনার পর আহ দ্বিতীয়, মানে কি বলতে পারি এটা যে, দ্বিতীয়বার চিন্তা করা ছাড়াই, লাল কলম দিয়ে লিখি, দ্বিতীয়বার চিন্তা করা ছাড়াই, চিন্তা করা ছাড়াই, বুঝছো? দ্বিতীয়বার চিন্তা করা ছাড়াই বাক্যের মূল ভাব কি, বাক্যের মূল ভাব কি, মূল ভাব কি, মূল ভাব কি, আহ, হৃদয়ঙ্গম, হৃদয়ঙ্গম বুঝছো কিনা? হৃদয়ঙ্গম করতে পারবেন, পারবেন। আহ, এই মেসেজ অনুযায়ী যে প্রথমে যে বাক্যটা লিখছিল, দ্য সলিড সায়েন্টিস্ট মেকিং ইম্পর্টেন্ট ডিসকভারিজ আই হিমসেলফ, এটা যারা অনুবাদ লিখতো, এটা লেখা যদি আমি তুমি, দেখতে পাচ্ছি না, আপনি একটু যদি সেটা হ্যাঁ, জানাতেন। হ্যাঁ চলো আমি বলি, এই প্রথমে যারা অনুবাদটা লিখতো, দেখো অনুবাদটা তুমি আর বুঝাই দেওয়া লাগবে কিনা। যদি মনে করো যে টেলিফোন নাম্বার দিয়ে আর কি বলবো, স্যার এটা অনুবাদ আমি লিখছি, কোনো যদি বুঝতে সমস্যা হয় আমার ফোন করেন, এরকম যদি হয় অনুবাদ হয় নাই। অর্থাৎ আমি অনেকের অনুরোধ করে বুঝি নাই, তুমি নিজে বুঝছো কিনা দেখো তোমার অনুবাদ, তাহলে এটা অনুবাদ হয়নি। অনুবাদ হলো যে প্রথম চ্যানেল আইয়ে সংবাদ পড়তেছে, যমুনা টেলিভিশনের সংবাদ পাঠক, সংবাদ পাঠক পাঠিকা পড়তেছেন আর আমি বুঝতেছি, এটা অনুবাদ। ওকে, মনের, আচ্ছা এখানে আবার নোট, এখানে আরো কথা আছে, নোট ওয়ানে অনেক কথা আছে, লিখো সুন্দর করে। আচ্ছা, আহ মনে রাখবো একটা কথা, মনে রেখো, মনে রাখবো, এটা আমি পরীক্ষার কৌশলটা বলতে চাচ্ছি, মনে রাখবো আহ পরীক্ষক সাধারণত, পরীক্ষক সাধারণত এলআইএনই, লাইন বাই লাইন, এই কথাটা মনে রেখো, লাইন বাই লাইন অনুবাদ করেন না। মানে অনুবাদ, অনুবাদ যাচাই করেন না, করেন না। মানে অর্থাৎ তুমি একটা একটা লাইন নিলে ওই লাইনের সাথে এই লাইন, বুঝছো কিনা? ধরো এখানে 11টা লাইন আছে, এটা প্যাসেজের মধ্যে ওই লাইন এই লাইন এইভাবে যাচাই করেন না। বরং তিনি একসাথে, বরং তিনি একসাথে
পুরো প্যাসেজটা পড়ে ফেলেন, একসাথে পুরো অনুবাদটি পড়ে ফেলেন, সাথে পুরো অনুবাদটি পড়ে থাকেন, অনুবাদটি পড়ে ফেলেন, পড়ে থাকেন। পড়ার পরে পড়ার পরে তার কাছে তার কাছে অনুবাদটি অনুবাদটি বোধগম্য, আহ সুস্পষ্ট, সুস্পষ্ট, প্রাঞ্জল, এই শব্দগুলো ব্যবহার করলাম। এবং আরেকটা কথা লাল কলম দিয়ে লিখতে চাই, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ, সুখপাঠ্য। অনুবাদ করতো কিন্তু কাঠখোট্টা, এই সুখপাঠ্য শব্দটা খুব সুখপাঠ্য শব্দটা আমি অনুবাদ করে ভালো লাগছে। সুখপাঠ্য উম মনে হলেই, মনে হলেই ভালো নম্বর দিয়ে থাকেন, ভালো নম্বর দিয়ে থাকেন, নম্বর দিয়ে থাকেন। সুখপাঠ্য আমি এই কারণে বললাম, সুখপাঠ্য যেমন ধরো আম, উম, পত্রিকা 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 বা নিউজের চ্যানেলের আন্তর্জাতিক সংবাদ। দেখবা, আমি এই জন্য এই রিসার্চ ক্লাসের মধ্যে দেখবা যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা কি ছিল আর প্রথম আলো অনুবাদটা করতে কি, এটা যখন তুমি একটু যাচাই করবা তখন দেখবে সুখপাঠ্য। তুমি বলো মূল টেক্সটটা পড়তে তুমি যতটুকু বিরক্ত হইবা, আমার মনে হয় না যে বাংলা অনুবাদটা পড়ার পরে ততটুকু বিরক্ত হইবা। তুমি কিন্তু অনেক সময় ইন্টারন্যাশনাল এই যে আমরা ইয়েটা খুব খুব মনোযোগ সহকারে একদম পুরাটা পড়ে ফেলি কিনা এক নিঃশ্বাসে, বলো হ্যাঁ বা না বলো? বা পুরো নিউজটা জি মনোযোগ দিয়ে শুনি কিনা এবং শোনার মধ্যে জি ভালো স্যার। লাগা কাজ করছে কিনা বলো? এটা শুধু জি কিসের কারণে ভালো লাগছে এবং মনে রাখবা, একমাত্র অনুবাদের কারণে। তিনি কাঠখোট্টা অনুবাদ করেননি, এই জন্য আমার ইন্টেনশনটা তিনি ধরে রাখছেন, এই সুখপাঠ্য করা অনুবাদ, যে মানে একটা মানে গতিশীল, মানে গতি ধরে রাখা। ওকে, জি স্যার, প্রথম আলো এসে এডিটোরিয়াল পেজে ওই যে স্যার নিচের দিকে আমি স্যার থাকে। দেখবা যে ভালো লাগে, নেশা ধরে রাখে, তাই না? আমার আমি পরে পড়ি, মানে আমার জি এখানে স্যার, অর্ধেক ওইটাই পর যদি আবার বইটা স্যার প্রজেক্ট সিন্ডিকেটে করা যায় তখন স্যার আবার মানে কঠিন লাগে স্যার। হ্যাঁ ট্রুলি ট্রুলি, হ্যাঁ মানে দেখো যে আমার উনি আমার ধরে রাখছেন, পাঠক আমার ধরে রাখছেন। ওকে, হ্যাঁ, আচ্ছা। যেমন ধরো তোমার কি বলতাম, তোমার আমি বলি সুখপাঠ্য ভালো কথা বলতো, সুখ, সুখপাঠ্য বললাম না, সুখ, বইয়ের নাম হলো সুখ, রেফারেন্স লেখা রাখো, রেফারেন্স, বইয়ের নামে সুখ, কার লেখা বলো? মোতাহার হোসেন চৌধুরী। এটা মোতাহার হোসেন চৌধুরী অনুবাদ করতে কি বলো, কে বলতে পারবা কিনা বার্ট্রান্ড মোতাহার হোসেন? রাসেলের কনকোয়েস্ট সম্ভবত অফ অবশ্য হ্যাপিনেস বার্ট্রান্ড থেকে। রাসেলের বই থেকে। আল্লাহ রাস্তার কনকোয়েস্ট অফ ডাউনলোড, হ্যাপিনেস। পিডিএফ ডাউনলোড করে পড়ো আগে, পিডিএফ ডাউনলোড ডাউনলোড করে পরে আর দেখবা যে এটা এটা কি মনে হচ্ছে যেন আদি গ্রন্থ, কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, হ্যাপিনেস, হ্যাপিনেস। এটা কি মানে এটা এটা কি অনুবাদ গ্রন্থ মনে হয় নাকি মৌলিক গ্রন্থ মনে হয়? এই যে মনির চৌধুরী অনুবাদ করছেন, কালজয়ী অনুবাদ, দ্য টেম্পেস্ট অফ, সরি, দ্য ট্রু, দ্য ট্রেনিং অফ দ্য ট্রু, মোখরা রমণী বশীকরণ। এটা অনেকে যদি উনি যদি না বলতেন তাহলে দীর্ঘদিন ধরে মানুষের অজানা থাকতো যে এটা তিনি অনুবাদ করছেন। ইভেন মোতাহার হোসেন চৌধুরী যদি অনুবাদ না করতেন, যদি না বলতেন যে তিনি ট্রেনিং অফ দ্য, সরি, কনকোয়েস্ট অফ হ্যাপিনেস এর অনুবাদ করছেন, এটা কাইন্ডলি তুমি একটু পিডিএফটা পড়ো না, তাহলে বুঝতে পারবা, পিডিএফটা আছে, ওল্ড পিডিএফ। সুখ, মোতাহার হোসেন বনলতা চৌধুরী বনলতা হ্যাঁ, কবিতা পড়লেও তো স্যার আমাদের মনে হয় না যে এটা না অনুবাদের কোনো কবিতা। এটা অনুবাদ না, মানে বনলতা সেন অনুবাদ না, মনে রাখবা টু হেলেন কবিতার প্রভাব পড়ছে, সাবধান, অনুবাদ বলতে পারবো না এটা, কি বলো? অনুবাদ হলে কি হয় নাকি? এটা তো অনুবাদ না। বরং দ্য গিফট অফ দ্য মেজাই অনুবাদ করছেন তীর্থযাত্রা, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর টি.এস. এলিয়টের কবিতার অনুবাদ, ওইটা অনুবাদ। কিন্তু বনলতা সেনের মধ্যে এডগার এলান পোয়ের লেখা টু হেলেন কবিতার প্রভাব আছে, সাররিয়েলিজম, ফাররিয়েলিজম এগুলো আছে, কিন্তু ইয়া নেই,
কি নাই, তোমার আহ, সরাসরি অনুবাদ না। অন- অনুবাদ সরাসরি কোনো অনুবাদ সব না। হয় নাই স্যার। সরাসরি অনুবাদ নেই, প্রভাব আছে। যেমন টি.এস. এলিয়টের কবিতার প্রভাব তো রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, ওনাদের মধ্যে ব্যাপক প্রভাব আছে। মাইকেল মধুসূদন দত্তের উপরে লর্ড বাইরনের ব্যাপক প্রভাব আছে, তাই না? হুম, ওকে। এখন কথা হলো কি, তোমরা আমার এই এগ্রি ট্রান্সলেশনের পুরাটাতে একটু তাড়াহুড়া করতে না দিয়ে আমার একটু সাবলীলভাবে পড়তে দিবা কিনা, চাপ প্রেশার ছাড়া, মানে আমি একটু স্লোলি যাই, হ্যাঁ, মানে বুঝে বুঝে যাই, যে মূল মেসেজটা দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ। জি জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসলো, লিখো, তাই অনুবাদের সাবলীলতা রক্ষার স্বার্থে। তোমাদেরকে একটা বইয়ের নাম বলে দিচ্ছি, কিন্তু আমার একটা প্রিয় বই, পুরো প্রিয় অনুবাদ, সুখ, মোতাহার হোসেন চৌধুরী। ডাউনলোড করে একবার হলে চুপ বলে নিও। সুখ চর্বির মতো, মানে যত তুমি বের করে নিতে হবে, বুঝছো? সুখটা বের করে নিতে হবে, আমার ভেতরে যে সুখ আছে এটা কিন্তু আবিষ্কার করতে হবে, আবিষ্কার। ঠিক স্যার আছে, বইটা তোমাদের কি আইতে লিখিত পাওয়া যাবে না? বই কি পড়ার এখন টাইম আছে? অত দূরে সময় নেই আমার। জাস্ট ডাউনলোড করবা, খাইতে খাইতে পড়ে ফেলবা, একবার দেখবা আর কি, বা পরবর্তীতে মার্ক করে রাখবা যে পড়বো। কারণ কি আমাদের সেই সময় আছে নাকি? জাস্ট চুপ স্যার বলে নিলা। কত বড় বইটা? এই ছোট বই, ছোট্ট বই। তাও 100 পৃষ্ঠা। পুরাটা পড়তে পারবো না, জাস্ট তোমার একটা মানে, মানে যে অনুবাদ যে কিভাবে করে এটা একটা দেখার জন্য আর কি, অনুবাদটা পড়ে ভালো লাগতেছে কিন্তু। ওকে। তাই অনুবাদের সাবলীলতা রক্ষার স্বার্থে, তাই অনুবাদের অনুবাদের সাবলীলতা রক্ষার স্বার্থে, রক্ষার স্বার্থে, অনুবাদের সাবলীলতা রক্ষার স্বার্থে, আহ, আমি এখানে প্রথম কথা দ্বিতীয় কথা দিয়ে একটু বলতে চাই। ওকে। বাক্যের প্রথম কথা, যে কাজটা আমরা করতে পারবো, প্রথম কথা, বাক্যের অর্থ বা মূলভাবের বিচ্যুতি ঘটে না। বাক্যের অর্থ বা মূলভাবের মূলভাবের বিচ্যুতি ঘটে না, ঘটে না। বাক্যের অর্থ বা মূলভাবের বিচ্যুতি ঘটে না এমন, লাল কলম কলম চেঞ্জ করে লিখো, সহায়ক শব্দ। এই কথাটা বুঝতে চাই, সহায়ক শব্দ ব্যবহার করা যেতে পারে। 1 নম্বর, দ্বিতীয় কথা, বাক্যের অনুবাদের সৌন্দর্য বা সাবলীলতা নষ্ট হয়। বাক্যের অনুবাদের সৌন্দর্য বা সাবলীলতা নষ্ট হয়, নষ্ট হয়। বাক্যের অনুবাদের সৌন্দর্য বা সাবলীলতা নষ্ট হয় এমন অপ্রয়োজনীয় শব্দের, অপ্রয়োজনীয় শব্দের অনুবাদ করা থেকে বিরত থাকা যেতে পারে। উদাহরণ দিলে তুমি এই কথাগুলো দেখবে বারবার আসবে। করা থেকে বিরত থাকা যেতে পারে, দেখবে যে এইটা, এই শব্দের অনুবাদ করতে অনুবাদ নষ্ট হয়েছে, তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে ঠিক করতে পারবো, বিরত থাকা যেতে পারে। তৃতীয় কথা, প্যাসেজে একদমই অজানা শব্দ থাকলে, প্যাসেজে একদমই অজানা শব্দ থাকলে, মানে আহ, শব্দ থাকলে আর কি, অজানা শব্দ, হ্যাঁ, অজানা শব্দ থাকলে, অর্থাৎ যেটির অর্থ, অর্থাৎ
যেটির অর্থ যেটির অর্থ অনুমান করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। অনুমান করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছে না, এমন আর কি। সে অংশটুকু গোল দাগ, এরকম গোল দাগ দিয়ে, সে অংশটুকু গোল দাগ দিয়ে মার্ক করে, গোল দাগ দিয়ে মার্ক করে বাদ দিব, এবং বাকি অংশটুকু অনুবাদ করার চেষ্টা করব। অনুবাদ করব, কথা বুঝো, লেখা রাখো, একটু পরে দেখাইতেছি, একটু পরে উদাহরণ পাইবা, বিশেষ পরীক্ষার উদাহরণে পাইবা। একদম পুরো শোনো কি লিখতো। স্যার প্যাসেজে একদমই অজানা শব্দ থাকলে না, অর্থাৎ যেটির তিনটা অর্থ। কথাতে বলছি, তিনটা কথা। জি স্যার, বলছি স্যার। স্যার প্রথম কথা স্যার, বাক্যের অর্থ বা মূল ভাবের বিচ্যুতি ঘটে না এমন সহায়ক শব্দ ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয় হুম, কথা স্যার, বাক্যের অনুবাদের সৌন্দর্য বা সাবলীলতা নষ্ট হয় এমন অপ্রয়োজনীয় শব্দের অনুবাদ করা থেকে বিরত থাকা যেতে পারে। তৃতীয় কথা স্যার, প্যাসেজে একদমই অজানা শব্দ থাকলে অর্থাৎ যেটির অর্থ অনুমান করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, সেই অংশটুকু গোল দাগ দিয়ে মার্ক করা যেতে পারে। মা হুম, 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 মার্ক মার্ক করে বাদ করে, দেব, হ্যাঁ, বাদ দেবো, হ্যাঁ, বাদ আচ্ছা, দেব হ্যাঁ, ওইটা, এবং বাকি অংশ হ্যাঁ। অনুবাদ বার করব। করে বাদ এবং বাকি নাটক অনুবাদ করবে। এক্ষেত্রে মনে রাখবো, শোনো, এক্ষেত্রে মনে রাখবো কি, মনে রাখবো অনুবাদ করার সময় সকল শব্দের অর্থই, অনুবাদ করার সময় এটা এই কথাটা লেখা রাখো, তারপরে আমরা অনুবাদ দিই। অনুবাদ করার সময়, অনুবাদ করার সময়, অনুবাদ করার সময় সকল অর্থই জানা থাকতে হবে। আমি সকল শব্দের অর্থই, সকল শব্দের অর্থই, এই কথাটা একটা ভাইটাল একটা ক্লু, জানা থাকতে হবে, জানা থাকতে হবে, এমনটা আবশ্যক নয়, এমনটা আবশ্যক নয়। এটা স্টার দিয়ে রেখো, এটা হলো আমাদের যারা দুর্বল আছো তাদের এটা হাতিয়ার, এমনটা আবশ্যক নেই। কারণ ভাইগুলো এত ভোকাবুলারি আমাদের নাই, এখন মোটামুটি তারপরে সামলে আসতে হবে, আবশ্যক নয়। বরং কখনো কখনো, বরং কখনো কখনো, যেমন দেখো তুমি আজকের প্রথম ডেলিস্টার দেখো, কখনো কখনো, কখনো কখনো আশেপাশের শব্দ, আশেপাশের শব্দ এবং বাক্যের মনোভাব দেখে, বাক্যের মনোভাব দেখে অজানা শব্দের অর্থটি অনুমান করা যেতে পারে। অর্থটি অনুমান করা যেতে পারে, অনুমান কিছুটা হলে অনুমান করা যেতে পারে, অনুমান করা যেতে পারে।
এক্সাম্পল 2। কয় তারিখ? এই আমি শেয়ারে যাচ্ছি। স্যার আপনার ল্যাপটপ থেকে স্ক্রিনশট দিলে ভালো হতো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিচ্ছি তো। হুম, তবে লিখো, ইট ইজ কনসার্নিং। এটা আগে খাতায় লিখো, খাতায় লিখো, তারপরে এটা, তারপরে আরো আছে দুইটা, দ্বিতীয়টা। একটা উদাহরণ, এক্সাম্পল নম্বর 2, এক্সাম্পল নম্বর 3। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার ওখানে যে ওই যে ইন্ডিজিনাস ওমেন লিখছে, ওইখানে ইন্ডিজিনাস এর আইটা স্যার কেন ক্যাপিটাল দিয়েছে? ইন্ডিজিনাসটা তো একটা ইয়ে, ওই এইজেক্টিভ স্যার নাকি? এটা তো না, তাতে বিশ্বাস করো, এটা যখন কপি করতেছিলাম তখন আমার মনের মধ্যে প্রশ্নটা তৈরি, কেন মানে এরা উম, আমি এটার কোনো ক্যাপিটালাইজেশনের কোনো পক্ষে না। এটা কি কোনো, এটা কোন উদ্দেশ্যে করছে? স্যার ভুল আছে মনে হয়। এটা আমি সাফাই দিতে পারবো না। তুমি এই প্রশ্ন যখন আমি ইয়ে দেখছি তখন এটা ক্যাপিটাল লেটার দেখে আমার নিজের প্রশ্ন থাকছে। ডেলিস্টারে এটা ক্যাপিটাল লেটার দিচ্ছে না এখানে, পত্রিকাটা দেখো তো, আমি যেহেতু কপি করছি এটা ক্যাপিটাল লেটার দেওয়া আছে। এটা আমি এটার পক্ষে, এটা আমি লিখলে এটা স্মল লেটার দিয়ে লিখবো। জি স্যার। স্যার একটা হুম, কোশ্চেন ছিল। যারা আগে লেখানো। সবাই লিখছে, এটা লিখতে লিখতে বলো। স্যার হচ্ছে যে স্যার যে বিভিন্ন সংস্থা যেমন আইএমএফ, এটা হচ্ছে তাহলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড লেখা থাকে, তখন কি এটার কি ওই মানে ইয়েটাই লিখবো, মানে ইংলিশটাই লিখবো নাকি হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এরকম লিখবো? তা বলে যে এই ইন্টারন্যাশনাল, অমুক রিপোর্ট। যদি বাংলায় লেখা আছে, যেমন ওটাতে বাংলা লেখা ছিল, আন্তর্জাতিক মুদ্রাতে হবে তো না ইন্টারন্যাশনাল না, মনিটারি। ইংলিশ টু বাংলা যদি থাকে তখন হচ্ছে কি আন্তর্জাতিক মুদ্রা তহবিল লিখবো নাকি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটাই মানে বাংলা করে আন্তর্জাতিক দিব? মুদ্রা তহবিল লেখা বাংলা আইএমএফ লিখে দিবেন। ও আচ্ছা। আর হচ্ছে অনেক রিপোর্ট দেয়া থাকে, দেখা যাচ্ছে রিপোর্টের একটা অংশে হয়তো বাংলা আমরা পারি, যেমন গ্লোবাল বৈশ্বিক, কিন্তু বাকি অংশটুকু এমন থাকে যেটা বাংলা করা পসিবল না। সেক্ষেত্রে আসো, কি ওয়েট করো, পুরোটাই ওয়েট করো, হচ্ছে? ওয়েট করো, দেখো এরকম আসবে স্যার তো। একটু ডোন্ট ওরি, শোনেন স্যার। ডোন্ট ওরি। এটা শেষ করছো? উদাহরণ নম্বর 3 নম্বর দিয়ে লিখো এটা। এটা স্যার জায়গা কত সময় রাখবো স্যার, কতক্ষণ খালি রাখবো? ওই বাক্যটার অনুবাদ লিখতে তো একটু খালি রাখার দরকার। 4-5 একটু বেশি দেখো আর কি, সমস্যা কি? হুম। এই লাইনটা একটু পড়ো, এই লাইনটা একটু পড়ে শোনো। Amid the galloping prices of all essential commodities, the hike of gas prices by 22.8% has become as a cruel below the belt blow to citizens, especially those belonging to the middle and lower middle classes. খাতা লিখো, লিখো, খাতা লিখো। আমি কিন্তু একটা অপকর্ম করতেছি, বলো তো কি করতেছি? তোমাদের পড়ানোর সাথে সাথে বলো, কি অনুমান করতে পারতেছে কিনা? স্যার কিছু খাওয়া দাওয়া খাচ্ছেন করতেছি আপনি? মেবি। ব্রেকফাস্ট করতেছে, হ্যাঁ। আমি দেখতে দেখতে বিভিন্ন মাহফিল টাহফিলে গেলে দেখবো যে হুজুররা কি করে, একটা মানে স্যার দূরস্বরী আপনার পড়তে ভয়েসটা দিয়া ভালো শোনা যাচ্ছে না স্যার। কি বলে। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ শেষ করে নি।
স্যার এখানে বিলো দ্য বেল্টের মাঝখানে হাইফেন কেন কাইন্ডলি বলতেন। না কিছু না, যেভাবে আছে সেভাবে লিখো না, লেখা শেষ কিনা বলো। স্যার এটা কম্পাউন্ড এক নাউন, মিনিট স্যার, বুঝছি স্যার। শেষ। লেখা শেষ স্যার। ওকে ওকে, ফাইন ফাইন ফাইন, তাহলে আমার বোর্ডে চলে যাই, লেখা শেষ হলে বোর্ডে যাই। তো এখন আমার কথা ছিল কি, আমাদের কথা ছিল তোমার বোর্ড মুছে ওই যে নিয়মটাকে বলো, আমরা কি কি লিখছিলাম, যে শেষের কথাটা কি ছিল, এক্ষেত্রে মনে রাখবো, ওটা একটু পড়ে শোনো। অনুবাদ করার সময় সকল শব্দের অর্থই জানা থাকতে হবে এমনটা আবশ্যক নয়, বরং কখনো কখনো আশেপাশের শব্দ এবং বাক্যের মনোভাব দেখে অন্যান্য শব্দের অর্থটি কিছুটা হলেও অনুমান করা যেতে অনুমান পারে। করা যেতে পারে, এটা হলো আমার বিষয়। হ্যাঁ, ওকে, ওই দ্বিতীয় বাক্যের অর্থটাও লেখা, মানে ওই ওই অর্থটা লেখা খালি রাখো, মানে ইয়া রাখো, কি রাখবা, মানে কোন জায়গাটা বলো, মানে ওই অর্থটা খালি রাখার কোনো জায়গা খালি ওই উম, মানে নিচে একটা বাক্য লিখবা, এখন লিখে দেবো নাকি একটু পরে লিখবো সেটা চিন্তা করতেছি আমি। উম, না ঠিক আছে, অনুবাদটা করি, পরের নিয়মে যাই। আবার আসো, তাহলে আমি ইয়াতে যাই, ধরো 30 সেকেন্ড, একটু ধরো খুঁজে পাচ্ছি না। ওকে, প্রথম বাক্যটার অনুবাদটা বলো আমারে। ইট ইজ কনসার্ন, আচ্ছা এই কথাগুলোর সামনে আমরা লিখবো, ইট ইজ কনসার্নিং দ্যাট, আমরা সামনে লিখবো যে আমরা এই যদি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স হয়, আগে আমরা কিন্তু একই কথা বলছি, আমরা গোল দাগ দিয়ে ফেলবো, এ কথা আগে বলা ছিল, বাক্যটা খেয়াল করে দেখো। ইট ইজ কনসার্নিং দ্যাট, উদ্বেগের বিষয় হলো এই যে, লেখো না ইন্ডিজেনাস উমেন, ইন্ডিজেনাস, আমি এই কথাটা লেখা রাখবো যে আমরা আগে মার্ক করে ফেলবো, ইন্ডিজেনাস উমেন আর ফলিং ভিকটিম টু ট্রাফিকিং গ্যাং। আরেকটা বাক্য হু, হু দেওয়ার পরে হু কনজাংশন প্লাস সাবজেক্ট, এটা রিলেটিভ প্রনাউন। স্মাগেল শব্দটা ভার্ব, দেম টু চায়না আন্ডার দ্য প্রিটেক্সট অফ ম্যারেজ। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম, ধরো এখন এখানে এমন কেউ আছো কিনা যার কাছে প্রিটেক্সট শব্দের অর্থটা জানা নাই, সে শুধু আমার বলো, প্রিটেক্সট শব্দের অর্থ জানো না, সত্য জি করে স্যার, বলো, জানি যার স্যার। জানো না। জানি না স্যার, আমি আমি জানি তাদের না। জানি না, এই আমি তোমাদেরকে বুঝ করতেছি, যারা পারে তো আলহামদুলিল্লাহ, তুমি আমার টেনশন নেই। প্রিটেক্সট অফ ম্যারেজ, লিউক্রেটিভ জব, ধরো লিউক্রেটিভ অর্থ জানো না, ওকে, অর এডুকেশন অপরচুনিটি। ওকে, আসো, তো আমরা ওই যে সিস্টেম, যেটা আমরা নোট একটু পরে লিখবো, আগে জানা রাখো। তাহলে আমরা তো ওই কনজাংশন বের করে নিলাম, এবং একসাথে লেখা যায় এমন ফ্রেজ গুলোকে আন্ডারলাইন করে ফেললাম। তাহলে লিখে ফেলো, উদ্বেগের বিষয় হলো ইট ইজ কনসার্নিং, উদ্বেগের বিষয়, আশঙ্কার বিষয় হলো, আশঙ্কা উদ্বেগের কথা, এই যে যেটা তুমি দিয়ে প্রকাশ করছো, উদ্বেগের বিষয় হলো বা উদ্বেগের কথা হলো। ঠিক আছে, আমরা সামনে নোট পাইবা। আমরা প্রথমে কি করব বলো, প্রথমে সাবজেক্ট অনুবাদ করব, ইন্ডিজেনাস উমেন মানে কি, আদিবাসী নারীরা, সাবজেক্ট অনুবাদ লিখে নিয়ম পাইবা। সাবজেক্টের অনুবাদ লিখে আমরা সরাসরি চলে যাব কোথায় বলো, শেষে, শেষে যাব। এই বাক্যের শেষ অংশ হলো ট্রাফিকিং গ্যাং। 2 নম্বর, উদ্বেগের বিষয় হলো আদিবাসী নারীরা ট্রাফিকিং গ্যাং মানে পাচারকারী চক্রের, এরপরে ফলিং ভিকটিম শিকার হচ্ছেন। 3, লিখছো কিনা? তাহলে প্রয়োজনে নাম্বারিং করে রেখো, কারণ নাম্বারিংটা তো একটু পরে আমরা মিলিয়ে দেবো যে কোনটা পরে কোনটা করছি। প্রথমে সাবজেক্ট অনুবাদ, তারপরে শেষ থেকে শুরুর দিকে এসে ভার্বের অর্থ লিখবো, এটা একটা নিয়ম। উদ্বেগের বিষয় হলো আদিবাসী নারীরা পাচারকারী চক্রের, পাচারকারী দলের, মানে পাচারকারী চক্রের কি হচ্ছে বলো, ফলিং ফলিং ভিকটিম শিকার হচ্ছেন। একটু পর্যন্ত লিখছো কিনা?
জি স্যার। জি স্যার, আবার একটু বলবেন? এই যে উদ্বেগের বিষয় হলো বাক্যটা শেষ। পরের সাবজেক্ট অনুবাদ হলো আদিবাসী নারীরা পাচারকারী চক্রের। এটা অনুবাদ স্যার, অনুবাদ লিখবো? হ্যাঁ, অনুবাদ লিখতেছো, কিন্তু অনুবাদ লিখতেছো, অনুবাদ লিখো আগে। আবার আমি কিন্তু প্রথম নিয়ম, থেকে যদি বলতেন স্যার। আবার উদ্বেগের প্রথম। বিষয় হলো, উদ্বেগের কথায় এই যে উদ্বেগের কথা হলো, বা উদ্বেগের কথাই যে উদ্বেগের বিষয় হলো আদিবাসী নারীরা পাচারকারী চক্রের শিকার হচ্ছেন। ঠিক আছে? এরপরে পরের বাক্যের সাবজেক্ট কি? এরপরের অংশের সাবজেক্ট কি বলো? স্যার হু। হু হু। ওকে, আমি মুছে ফেললাম সব। ট্রাফিকিং গ্যাংস। হ্যাঁ, আমার ট্রাফিকিং গ্যাংস। হ্যাঁ, হু। দাঁড়াও, পোলিং ভিকটিম আর পোলিং মিউট করে ফেলো। পরের বাক্যের সাবজেক্ট হলো হু। ভার্ব কে বলো? স্মাগল। 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 তাহলে হু স্মাগল দ্যাম টু চায়না। আবার ওই যে অনুবাদের সিক্রেট হলো যেটা আমরা শিখবো শেষ থেকে শুরুর দিকে। যারা, যারার পর আমরা শেষে চলে যাই। শেষে আছে কি কি কথা? শেষে আছে দেখো, এই এই যারা ম্যারেজ, লিউক্রেটিভ জব এবং এডুকেশন। তাহলে যারা আসো, যারা কিসের কথা বলে বলো? বিবাহ, এরপরে স্যার যদি শিকার চাকরির হচ্ছেন পূর্বে। এর পরে কি দাড়ি দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাড়ি দাও বা কমা দাও, সমস্যা নেই। দাড়ি দিলেও সমস্যা নেই, কমা দিলেও সমস্যা নেই। যারা বিবাহ, চাকরি এবং শিক্ষার সুযোগের প্রিটেক্সট, প্রিটেক্সট অফ, স্যার খেয়াল করে দেখো। আকর্ষণীয় চাকরি বলা যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, লিকুইডেড। বলেন তো। হ্যাঁ, তাই তো বলতেছি। ধরো বিবাহ, চাকরির পূর্বে আমরা আকর্ষণীয় শব্দ ব্যবহার করি, এটা স্বাভাবিকতা। তাহলে যে যারা বিবাহ, সাবজেক্ট অর্থ বললাম, যারা বিবাহ, এরপরে আকর্ষণীয় চাকরি এবং অথবা শিক্ষার সুযোগের প্রিটেক্সট। এবার বলো কি হইতে পারে? দোহাই দিয়ে। প্রলোভনে। প্রলোভন, বাহানাই। অজুহাতে। স্যার এটা একটা বাহানায়। মানে জাস্ট একটা বাহানা তৈরি করে স্যার। প্রিটেক্সট তো বাহানা, কিন্তু তুমি বলো এটা অটোমেটিক্যালি আমাদের প্রলোভন শব্দটা চলে আসে কিনা সেটা বলো। জি স্যার। জি স্যার। আন্ডার দা প্রিটেক্সট, প্রলোভনে তাদেরকে চিনে পাচার করেন, তাদেরকে চিনে পাচার করেন। প্রথমে তো লেখা রাখো। প্রিটেক্সট অফ ম্যারেজ শুরু করে ভাবছিলাম স্যার ইয়ে হবে ওই কাবিন নামা টাইপ কিছু একটা হবে। কিছু না, না না, এই কাবিন নামা কিছু না। প্রলোভনে, বাহানায়, অজুহাতে, মানে প্রিটেক্সট মানে হলো অজুহাত, বাহানা, এগুলা। এখানে প্রলোভন দিলে সুন্দর হয়। আমি বলতে এটা কি চাচ্ছি না, প্রলোভন যখন দেখিয়ে অনুবাদ বলতে হবে? করছিলেন তখন শুনে মনে প্রলোভন, হচ্ছিল লোভ জাতীয় কিছু। আমি তোমার লোভ বলে রাখি। দেখিয়ে এরকম হ্যাঁ চিন্তা হ্যাঁ করছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো আরে একই তো কথা। আরে লোভ, প্রলোভন, তুমি ভাবার্থটা নাও, অর্থ নেওয়ার দরকার নেই। প্রিটেক্সট মানে, কোনো প্রিটেক্সট তো যাই হোক, এখানে অর্থ হবে প্রলোভন, আমি জানি না, লোভে, বাহানায়, স্যার মানে প্রিটেক্সট অর্থ জানার দরকার নাই, কিন্তু বাক্যের চাহিদা হইতেছে এখানে এইটার প্রলোভনে নিতেছে, পাচার করতেছে, এটা লোভ দেখাইয়া নিতেছে। আবার বলো কথাটা। ধর আমি যদি খালি করে রাখতাম এখানে, তুমি প্রলোভন বসাইটা কিনা বলো। আমার কথা বুঝে আরেকবার। তাহলে আমরা বললাম কি, বাক্যটা হলো কি আরেকবার দেখো। বাক্যটা হলো যে উদ্বেগের বিষয় হলো আদিবাসী নারীরা পাচারকারী চক্রের শিকার হচ্ছেন। আচ্ছা, যারা শিক্ষা, আকর্ষণীয় চাকরি অথবা বিয়ের প্রলোভনে তাদেরকে কিনে পাচার করছেন, এই হলো বাক্যটা। এই যে প্রলোভনে, এখানে নিচে লেখা রাখো। আমি যে মেসেজটা তোমার দিতে চাই, এখন অনুবাদ শিখাচ্ছি না, আমি বলতেছি লেখা রাখো। প্রিটেক্সট অর্থ যদি আমি আমার জানা ছিল না, কিন্তু বাক্যের চাহিদার কারণে আমি প্রলোভন অনুমান করতে পেরেছি, এটা হলো আমার মেসেজ। আমি যদি তোমার হুট করে বলতাম এই প্রিটেক্সট অর্থ কি, তোমরা যারা শব্দটার অর্থ জানা নেই, আমরা পাত্তামি না। কিন্তু বাক্যে যখন ব্যবহার করলাম তখন কিন্তু আমার একটা অনুমিত শব্দ আসছে। একটু কাইন্ডলি আমার নিয়মটা আরেকবার পড়ায় শোনো। আমি যে উপরে একটু কি লিখছি, একটু আগে যে লিখছো, বাক্যের সকল শব্দের অর্থ জানা থাকা আবশ্যক না, লাইনটা পড়ে শোনো। অনুবাদ করার সময় সকল শব্দের অর্থই জানা থাকতে হবে এমনটা আবশ্যক নয়, বরং কখনো কখনো আশেপাশের শব্দ এবং বাক্যের মনোভাব দেখে অজানা শব্দের অর্থটি কিছুটা হলেও অনুমান করা যেতে পারে। তোমরা কি আমার মূল মেসেজটা পাইছো? জি স্যার। জি মানে আমি, স্যার। জি তুমি স্যার। হঠাৎ করে বলবো যে ধরো লিউক্রেটিভ অর্থ জানা নাই, ইয়ে জানা নাই, তাহলে আমি বাবুর এটা দিয়ে ইয়ে করতে পারলাম, মানে কিছু কাছাকাছি, মানে ওই এটার প্রভাবে দেখবে ধারে বারে কাটা, অনুবাদ হলো ধারে বারে কাটা।
পরের বাক্যটাতে আসো, পরের বাক্যটাতে আসো। পরের বাক্যটা কি? নিচে লেখা রেখো, প্রিটেক্সট শব্দের অর্থ আমার জানা না থাকলেও আমার জানা ছিল না, কিন্তু বাক্যের মনোভাব দেখে আমি অনুবাদটা অনুমান করতে পেরেছি। মিউট করে ফেলো, পরের বাক্যটা দেখো। স্যার বাংলা করার সময় দেখো দেখো দেখো, পরের বাক্যটাকে দেখে নিন পরে। এমিড দ্য গ্যালোপিং প্রাইসেস অফ অল এসেনশিয়াল কমোডিটি। লাইনটা পড়ে দেখো, লাইনটা একবার একদম পড়ে শোনো। Amid the galloping prices of all essential commodities, the hike হুম, of gas prices by 22.8% has as a cruel below the belt blow to citizens, especially those belonging to the middle and lower middle classes. আচ্ছা, এটা নোট, একটু পরে নোট 3, আমরা তো 4টা নোট পড়বো, তো এরপরে নোট 3 এর দ্বিতীয় কথার সাথে মিলবে। আবার বলো, আমরা এই নিয়মটা অনুবাদ করবো কিসের সাথে? ব্র্যাকেট লেখা রেখো, নোট নোট 3 এর বিকল্পের সাথে। না, দ্বিতীয় কথা, দ্বিতীয় কথা। আচ্ছা, নোট 3 এর দ্বিতীয় নোট কথা। 3 এর দ্বিতীয় কথাটাতে নিয়মটা পাইবা। নিয়মটা হলো, আগে বলে রাখি, নিয়মটা হলো সাবজেক্ট ও কই তুমি কি, ও সরি, আমি তো শেয়ারে করিনি, দাঁড়াও। দেখো, নোট 3 এর দ্বিতীয় কথাটা হলো এরকম, সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত অংশটাকে আমরা প্রথমে অনুবাদ, সাবজেক্টের পূর্বে যদি কমা দ্বারা কোনো কিছু থাকে, কমা দ্বারা যুক্ত কোনো ফ্রেজ থাকে, সেটাকে আমরা আগে অনুবাদ করে ফেলবো। একজন লাইনটা বলো, গতকালকে আমি অনুবাদের ক্লাসে বলছি, কি বলছি বলো? সাবজেক্টের পূর্বে যদি কমা দ্বারা কিছু থাকে সেটাকে আমরা সবার প্রথমে কমা অনুবাদ দ্বারা করে কোনো ফেলবো। ফ্রেজ থাকলে সেটা আমরা অনুবাদ করে ফেলবো। সেক্ষেত্রেও কি আমরা শেষ থেকে অনুবাদটা শুরুর দিকে যাব? বলো কোন দিক থেকে? ফ্রেজেরও শেষ থেকে? আবার বলো কিসেরও শেষ থেকে? প্রেজের শেষ থেকে। তাহলে এখানে অনুবাদটা হবে অল এসেনশিয়াল কমোডিটিস, এইখান থেকে অনুবাদটা শুরু হবে। তোমরা কি আমার কথাটা বুঝছো কিনা? জি স্যার। তাহলে সকল নিত্য কাইন্ডলি একটু আবার প্রয়োজনীয়, বলবেন স্যার, রিপিট করবেন প্লিজ। না না না, কেন আমরা তো লিখবো, এটা নিয়ম কেন লিখবা? জাস্ট মাথার মধ্যে নিলে একটু লিখবো না, একটু নোট 3 তো লিখবোই। যদি সাবজেক্টের পুরো কমা দ্বারা যুক্ত কোনো ফ্রেজ থাকে সেটার অনুবাদ আমরা আগে করবো, সেক্ষেত্রে আমরা শেষ থেকে শুরু দিয়ে যাবো। তাহলে এমিড দ্য গ্যালোপিং প্রাইসেস অফ অল এসেনশিয়াল কমোডিটিস, তাহলে অনুবাদটা শুরু হবে অল এসেনশিয়াল কমোডিটিস। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে সকল সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, খেয়াল করে দেখো। এখন ধরো আমি যদি তোমার জিজ্ঞেস করতাম গ্যালোপিং, আমি শিওর অনেকেই, হঠাৎ করে যদি আমি তোমার জিজ্ঞেস করি গ্যালোপিং অর্থ কি, তুমি সত্যি করে বলো তো, অনেকেই স্বীকার করো যে আমি পারতাম, বলো তো। স্যার পারতাম না স্যার। হ্যাঁ, স্যার পারতাম কিন্তু এখন এমএডজি গেলোপিং আজকে প্রথম শুনছি স্যার। বুঝছো কিনা আমি বলে রাখি, হঠাৎ করে তুমি বলো যে গ্যালোপিং অর্থ কি, তুমি কিন্তু অনেক সময় আটকে বলবে আর গ্যালোপিং অর্থ কি, মাথা আমাদের কাজ করছে। কিন্তু এখন বলো এমিড দ্য গ্যালোপিং প্রাইসেস, তাহলে এটার অর্থ হলো দ্রব্যমূল্য একটা কমতির দিকে আর কি, কমতেছে দিনে দিনে, আকারে নাই হয়ে যেতেছে, তাই না? দ্রব্যমূল্য নিম্নগতি, তাই না? আমাদের দেশের দ্রব্যমূল্য নিম্নগতি চলতেছে না? সব দাম ডিমের আলিয়ান 10 টাকা, ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী ঊর্ধ্বগতি। তাহলে ঊর্ধ্বগতি। গ্যালোপিং প্রাইস ঊর্ধ্বগতি, এটা আমার ডিকশনারি দেখা লাগে না, বাক্যের প্রভাব আমারে, বাক্যের মনোভাবে আমার হেল্প করতেছে। এই মনোভাব থেকে অনুবাদটা নেওয়ার চেষ্টা করো। তাহলে নিত্য প্রয়োজনীয় লেখা রাখো, সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই। আর যদি বলে আকাশচুম্বী, আরে দাও, আকাশচুম্বী যেটা দাও, কোনো সমস্যা নেই। মানে ঠিক আছে, মানে দিয়ে বুঝাইছে যে দাম বাড়তেছে। তো সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির মধ্যেই, দেখো অনুবাদ করতেছে কিন্তু অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বলা যাবে। মানে মূল কথাটা আসো না, মানে সিনোনিম আর ব্যবহার করার দরকার নেই। আমরা আগে একটা দাঁড় করাই, ভাব তো আমার সাথে মিলবে এমনটা না। 1 নম্বর, সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি মানে মূল্য বৃদ্ধির মধ্যেই। 2, শব্দের অনুবাদ। 3, শব্দের অনুবাদ হলো দ্য হাইক অফ গ্যাস প্রাইস বাই 2, তাহলে গ্যাসের মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি পাওয়া বলো? 22.8%। গ্যাসের দাম 22.8%। 22.8% বৃদ্ধি। গ্যাসের দাম 22.8% বৃদ্ধি। আমাদের নিয়মে তা বলা থাকবে, ওই এরপরে সাবজেক্ট অনুবাদ করব। গ্যাসের দাম 22.8% বৃদ্ধি, ঠিক আছে? হ্যাজ কাম, ভার্বের আমরা অনুবাদে রিট্রান্সলেশনে শিখে দেবো যে অনুবাদে
ট্রান্সলেশন করার সময় ভার্বের অর্থ সবার শেষে। এখন আমরা চলে যাবো এই হ্যাজ কামড়ে আমরা ভার্ব তো পাইছি, ভার্বটাকে আমরা মার্ক করলাম, করে চলে যাবে শেষে। হ্যাজ কাম এজ এ ক্রুয়েল বিলো দ্য বেল্ট ব্লো টু সিটিজেন্স স্পেশালি দোজ বিলঙ্গিং, তাহলে বলো টু সিটিজেন্স স্পেশালি দোজ বিলঙ্গিং টু মিডল। এটা হলো পরবর্তী শেষ কথা। তো বলো কার কাছে, বলো তো কার মধ্যবিত্ত কাছে? নিম্ন মধ্যবিত্ত ক্লাসের নাগরিকদের কাছে, মানুষের নাগরিকদের কাছে বিশেষত মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের লোকদের কাছে। লিখে রাখো। নিম্ন আয়ের লোকের কাছে। হ্যাঁ লিখে রাখো, টু সিটিজেন্স থেকে কিন্তু পুরোটা ধরতে হবে। নাগরিকদের কাছে বিশেষত, বুঝছো কি না, পুরোটা ফ্রেজ একসাথে ধরতে হবে। নাগরিকদের কাছে বিশেষত মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের লোকদের কাছে। স্যার সাবজেক্টের অর্থটা যদি আরেকবার বলতেন। ও গ্যাসের দাম, দা হাইক অফ, গ্যাসের দাম 22.8% বৃদ্ধি। নাগরিকদের আপনি কাছে, প্রথম থেকে একটু আমি আবার আগে বলেন বললাম, স্যার। আবার বললাম, দেখো, সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির মধ্যেই, এমনটা লিখছো না? জি স্যার। সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির মধ্যেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই তারপর স্যার গ্যাসের দাম, এই শব্দের অর্থ লিখছি, গ্যাসের দাম এত শতাংশ বৃদ্ধি। আমরা কি ভার্বের অর্থ লিখবো না শেষে যাবো? শেষে যাব শেষে যাবো স্যার। শেষে আছে টু সিটিজেন্স, নাগরিকদের কাছে বিশেষত কি বলো, নাগরিক কারা? মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত অথবা নিম্ন আয়ের লোকদের কাছে। এরপরে হলো, এর আগে আছে এজ এ ক্রুয়েল, একটা নিষ্ঠুর, নিষ্ঠুর আনন্দ। তাহলে বিলো দা বেল্ট ব্লু অর্থ আমি জানি না, এখন নিষ্ঠুর কি হইতে পারে আমারে বলো। নির্যাতন স্যার, অত্যাচার। নির্যাতন কি অর্থ দেখি, তোমরা কয়েকজন বলো। বজ্রপাত টাইপের কিছু একটা, মরার মানে উপর খাড়ার গা, আকস্মিক জন্য ওরা করতেছিল। বজ্রপাত, তাই না? তারপরে বিনা মেঘে বজ্রপাত, তারপরে কি বলতে পারো, নাভিশ্বাস, এরকম কিছু হয় না? হ্যাঁ, চপেটাঘাত, ওই যেটা তুমি বলতেছো নিষ্ঠুর, ভালোভাবে কিছু হয় না, নিষ্ঠুর। লেখা রাখো, আমি বিলো দ্য বেল্ট ব্লু, এটা আমার ডিকশনারি দেখার সময় নাই, আমি আমার জানার দরকার নেই। তবে এটার অর্থ খারাপ কিছু হবে, অর্থাৎ একটা নিষ্ঠুর পরিহাস। লেখা রাখো, নিষ্ঠুর পরিহাস। তারপরে মরার উপর খাড়ার ঘা, তারপরে স্যার নাভিশ্বাস। নাগরিকদের দীর্ঘ নাভিশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে এরকম কিছু এই বলা তো, যায়। এই নাভিশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে, একজন লিখছো পিঠে ছুরিকাঘাত। এই সবে বিলো দ্য বেল্ট ব্লু, আমি এরপরে আর জানি না। তাহলে কথা কি, কথা দাঁড়াইলো কি, তাহলে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই গ্যাসের দাম 22.8% বৃদ্ধি নাগরিকদের কাছে, দেশের মানুষের কাছে। নাগরিকদের না বইলা, আমি পরে আরো একটু ম্যাচিউর্ড হও, এখানে আমি দেশের মানুষের কাছে, সিটিজেন অর্থ দেশের মানুষ লিখবো, নাগরিকের নিচে লেখা রাখবো দেশের মানুষ। এটাই সাবলীল, এটাই সাবলীল। দেশের মানুষের কাছে বিশেষত মধ্যবিত্ত ও নিম্ন আয়ের লোকদের কাছে মরার উপর খাড়ার ঘা, নাভিশ্বাস। তারপরে কি বললাম আমরা, অসহনীয় স্যার, অসহনীয় অসহনীয়, হয়ে ওঠে। অসহনীয় হয়ে উঠেছে, অসহনীয় ঠেকেছে। মরার উপর খাড়ার ঘা হয়ে 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 এসেছে আমার ছেলে। এখানে নিচে লেখা রাখো, মানে তবে লেখা রাখো বেলো দা বেল্ট ব্লু এর কোনো অর্থই আমার আগে জানা ছিল না। আশা করি আমি আমার মেসেজটা বুঝতে পারছি। তোমরা কি আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, তাহলে অ্যাভয়েডেবল আমরা ওয়ার্ড স্যার এগুলো। হ্যাঁ, 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 মানে এখন মানে অ্যাভয়েডেবল বলতে মানে ওই ওই যে ওই যে ওই লাইনটা আরেকবার পড়ে শোনাও, একটা অর্থাৎ মিনিং নিলেই হচ্ছে স্যার। মানে ওই যে সব অর্থই যে জানবো আমি এমনটা না, কিন্তু বাক্যের চাহিদা, বাক্যের মনোভাবে কোন শব্দটা চাচ্ছে সেটা আমি অনুমিত একটা, মানে অনুমান করলে কাছাকাছি অনুমানটা মিলা যাবে। ক্লিয়ার? তারপরে চতুর্থ কথা লিখো, চতুর্থ কথা, চতুর্থ কথা, চতুর্থ কথা, চতুর্থ কথা। আমরা কিন্তু নোট ওয়ানে চলতেছি নাকি? জি স্যার। হ্যাঁ, চতুর্থ কথা,
চতুর্থ কথা লিখো। এছাড়াও এছাড়াও সিম্পল সেন্টেন্সকে সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে কমপ্লেক্স কমপ্লেক্স কম্পাউন্ড মিউট করে ফেলো কে যে কমপ্লেক্স কম্পাউন্ড SENTENC সেন্টেন্স কে SIMPL সিম্পল সেন্টেন্সে একটি বড় আক্ষের বাক্যে যে একটি বড় আকৃতির বাক্যকে একাধিক স্বতন্ত্র বাক্যকে একাধিক স্বতন্ত্র বাক্যে একাধিক ক্ষুদ্র বাক্যকে এক বাক্যে একটি ভয়েসকে প্যাসিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে ডিরেক্ট স্পিচকে স্পিচ কে ইনডিরেক্ট স্পিচ স্পিচে রূপান্তর করে রূপান্তর রদীর্ঘকার রূপান্তর করে অনুবাদ করা মোটেও দোষণীয় দোষণীয় বানান হয়েছে নাকি বানান ঠিক আছে কিন্তু অপপ্রয়োগ হয়েছে দোষণীয় নয় এক্ষেত্রে choice is mine যেমন যেমন সাইডে লাল কালি দিয়ে কি লিখছেন বুঝতেছি চয়েস আমার চয়েস ইজ মাইন চয়েস ইজ মাইন চয়েস ইজ মাইন এক্ষেত্রে চয়েস ইজ মাইন বুঝছো ওকে লেখা শেষ আমি স্ক্রিনশট শেয়ার দিতেছি স্যার শেষ হয় একজন পড়ে শোনাও যারা লিখছো যে লিখছো পড়ে শোনাও এছাড়াও সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে একটি বড় আকৃতির বাক্যকে একাধিক স্বতন্ত্র বাক্যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে ডাইরেক্ট সেন্টেন্সকে ইনডাইরেক্ট সেন্টেন্সে না রূপান্তর করে ডিরেক্ট স্পিচ সেন্টেন্স না স্পিচ মানে জি ন্যারেশনের স্যার ক্ষেত্রে ইনভার্টেড কমা ডাইরেক্ট দিয়ে আছে তুমি স্পিচকে ইনভার্টেড কমা দিয়ে লিখছো ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করে অনুবাদ করা মোটেও দূষণীয় কিছু নয় এক্ষেত্রে চয়েস ইজ মাইন তো আমি কি শেয়ার করছি শেয়ার করে লেখো ডেইলি স্টারের সম্পাদকীয় লিখো এটা হুম। তাতে 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 লিখো অলদো একদম পড়ে শোনাও আগে লেখার আগে একটু পড়ে শোনাও তো
Although Bangladesh has a huge workforce that, if utilized properly, could give the economy a massive boost, it is not happening in reality because of number of factors. The most important of them being rising unemployment. Currently, 65.6% of the population is of working age between 15 and 64. ওকে, তুমি দেখো গুগলে সার্চ দিলে তুমি ডেইলি স্টারের সম্পাদকটা পাইবে, পুরাটাই যেভাবে আছে সেভাবে আমি তুলে দিচ্ছি। ওকে, লিখো আগে। তোমাদের কাছে রিকোয়েস্ট করি রিট্রান্সলেশনের যে ক্লাসগুলো করাবো একটাও মানে লাইভে থাইকো, লাইভে। বললাম তোমার ভিতরে একটা ইনসাইট তৈরি হবে, এবং এটা আমার বিশ্বাস যে একটা একটা শক্তি কাজ করবে, আমার বিশ্বাস, ইনশাল্লাহ। হ্যাঁ, এটা এক্সাম্পল নম্বর কত হবে আমাদের? 3 না 4? 4 স্যার। 4। হ্যাঁ, 4 স্যার। লেখা শেষ হলে আমার একটু বললো। ওকে, বললো কিন্তু। স্যার শেষ। শেষ। স্যার একটু স্যার, এক মিনিট ওকে, স্যার। ঠিক আছে, লিখো। কেউ একজন নিয়মটা একটু আগে যে লিখতো, আমরা যেটা বলছিলাম যে আমরা চয়েস ইজ মাইন, এই ক্ষেত্রে আমি কি এই যে এটা এটা এখানে একটা একটা বাক্য প্রথমে এই পর্যন্ত, আমরা আনএমপ্লয়েড পর্যন্ত। এখন যদি আমি তুমি মনে করি যে এক বাক্যে করবা, তাহলে তো অনুবাদ সর্বনাশ হয়ে যাবে। তাহলে আমরা কাজটা করি, অল দো বাংলাদেশ হ্যাজ এ কি বলো, বাংলাদেশ হ্যাজ এ হিউজ ওয়ার্ক ফোর্স ইফ ইউটিলাইজ। দেখো আমি আমি এটা সরাসরি অনুবাদ করাই দিচ্ছি তোমাদেরকে। আমি অনুবাদ করার সময় যে কাজটা করবো না, দেখো আমি মার্ক করে রাখি, আমি অল দো এর অনুবাদ লিখবো না, আমি লিখবো বাংলাদেশ হ্যাজ এ হিউজ ওয়ার্ক ফোর্স। দ্যাটের অর্থ লিখবো না। ইফ ইউটিলাইজ প্রপারলি কোড গিভ দ্য ইকোনমি এ মেসিভ বুস্ট, এই পর্যন্ত আমি একটা বাক্য নিব। ইট ইজ নট হ্যাপেনিং ইন রিয়েলিটি, এই পর্যন্ত একটা বাক্য নিব। বিকজ বিকজ অফ এ নাম্বার অফ ফ্যাক্টর, এই পর্যন্ত আমি একটা বাক্য লিখবো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্যাম বিং রাইজিং আনএমপ্লয়মেন্ট, আমি এইভাবে অনুবাদ করব। ওকে, আগে দেখো তো আমার অনুবাদটা লিখো। আমি যে অনুবাদ বলবো এটা অথেন্টিক এবং এটা প্রমাণিত। আমি প্রমাণ করে দেখাবো আন্তর্জাতিক গণমাধ্যম থেকে প্রথম আলো এইভাবেই অনুবাদ করছে। আমার একটু সময় দিতে হবে প্রমাণের জন্য, 3-4টা ক্লাসের পরে। মিউট মিউট করে ফেলো প্লিজ। অনুবাদটা লিখো, অনুবাদটা লিখো। বাংলাদেশের আহ বিশাল এক জনশক্তি রয়েছে, বাংলাদেশের বিশাল এক জনগোষ্ঠী বা জনশক্তি রয়েছে বা মানব সম্পদ, লিখে রাখো। বাংলাদেশের বিশাল এক জনশক্তি বা মানব সম্পদ রয়েছে। লিখো, বাংলাদেশের বিশাল এক মানব সম্পদ বা জনশক্তি রয়েছে। দাঁড়ি, ইফ ইউটিলাইজ প্রপারলি, যদি এটিকে যদি এটিকে সঠিকভাবে কাজে লাগানো যায়, যদি এটিকে সঠিকভাবে, এটিকে এটা হলো আমার সহায়ক শব্দ, বোঝার চেষ্টা করো। যদি এটিকে, এটিকে ইংরেজি নাই এখানে, যদি এটিকে সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে আমাদের অর্থনীতি মেসিভ বুস্ট, অর্থ কি হবে বলো?
স্যার অনেক বিশাল এটাই তো উন্নয়ন হবে হবে। স্যার, বুঝছি শক্তিশালী বুঝছি হতো বুঝছি এরকম। তোমরা থাকো 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 দেখো তো, আমাদের অর্থনীতি ফুলে ফ্যাপে উঠবে, ফুলে ফ্যাপে। এটারে এই নিয়মটা বলে দেবো, এটাকে বলা হয় কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। যত কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে অনুবাদ সাবলীল হবে। যদি এটিকে সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে আমাদের অর্থনীতি ফুলে ফেঁপে উঠবে, ফুলে ফেঁপে, ফুলে ফেঁপে উঠবে। তুমি বুঝছো কিনা? মনে ওই যে এইটাই বলছি, লেখার ওইটার নিচে সুখপাঠ্য অনুবাদ। আমি কি ওই একটা শব্দ লাল কালি দিয়ে মার্ক করে রাখছিলাম, মনে আছে কিনা সুখপাঠ্যের কথা? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এটা হলো সুখপাঠ্য, এই যে মার্ক করে দেওয়া বাদ দাগ দিয়ে রেখো। তারপরে হলো কি, পরের বাক্যটা হলো কি, ইট ইজ নট হ্যাপেনিং ইন রিয়েলিটি। তাহলে আমরা বলবো, তাহলে কি বলবো? উম, আহ, কিন্তু বাস্তবে তা ঘটছে না। দেখা দাও, কিন্তু বাস্তবে তা ঘটছে না। বিকজ অফ এ নাম্বার অফ ফ্যাক্টর। আমি এটার বাক্যে অনুবাদ করব, কারণ এর পেছনে রয়েছে বেশ কিছু প্রতিবন্ধকতা। ফ্যাক্টর অর্থ প্রতিবন্ধকতা দেব। কারণ এর পেছনে রয়েছে বেশ কিছু প্রতিবন্ধকতা। এর পেছনে রয়েছে কি বলো? বেশ কিছু প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা। হুম। এরপরে কি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দেম বিং রাইজিং আনএমপ্লয়মেন্ট। দাঁড়িয়ে লিখো, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি বলো? বেকারত্ব বৃদ্ধি। বেকারত্ব বেশি। ক্রমবর্ধমান বেকারত্ব। ক্রমবর্ধমান বেকারত্ব, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্রমবর্ধমান বেকারত্ব। তা আবার একটু বলবেন, কিন্তু বাস্তবে তা হচ্ছে না এরপর? আচ্ছা, একজন লাইনটা পড়ে শোনো, পুরো যা লিখতে পড়ে শোনো। বাংলাদেশের বিশাল এক জনশক্তি বা মানব সম্পদ রয়েছে। যদি এটিকে সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে আমাদের অর্থনীতি ফুলে ফেঁপে উঠবে, কিন্তু বাস্তবে তা হচ্ছে না, কারণ এর পিছনে রয়েছে বেশ কিছু প্রতিবন্ধকতা, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্রমবর্ধমান বেকারত্ব। বেকারত্ব বাকি যাওয়ার, বর্তমানে আমাদের কর্মক্ষম জনশক্তি কত বলো? এত পার্সেন্ট। ওকে, আচ্ছা। স্যার আমার একটু যদি হ্যাঁ, স্যার এটা এরকম হতো না সেকেন্ড লাইনটা, যে যদি এটিকে সঠিকভাবে কাজে লাগানো যেত তবে অর্থনীতি ফুলে ফেঁপে উঠতো? মানে মানে যায় যেত এগুলোতে শোনো, মানে কোডের ব্যবহারটা হলো প্রেজেন্ট পাস্ট ফিউচার, তিন জায়গায় যায়। যেত আর যায় এগুলো একই কথা, একটা একটা মানে প্রেজেন্ট কথা। বুঝছো বিষয়টা? তুমি যেত দিলেও যা হবে, যাই দিলেও তাই হবে, মানে বর্তমানে তাই আসছে। বুঝছো কিনা বিষয়টা? ওকে, জি স্যার, বুঝতে পেরেছি। বর্তমান তো আছে রানিং এটা, এই জনসংকুচি তো আছেই। এবার চলো তারা আমি অন্য নিয়মে যাওয়ার আগে আমার একটু দলিল প্রমাণ না দেখাই গেলে তোমার মনের মধ্যে একটা অসহসা কাজ করবে যে স্যার কি করাইলেন আপনি, এটা কি কোনো কথা হইলো? ধরো আমার একটা মিনিট সময় দাও, আমি প্রমাণ দেখাই। এই তো পাই গেছি। হম, পাই গেছি, হ্যাঁ ঠিক আছে। ডান, স্ক্রিন শেয়ারে যাচ্ছে। রেফারেন্স লিখো, রেফারেন্স নিচে রেফারেন্স লিখো। আমরা একটা এই আমি যে অনুবাদটা করাইলাম, আমার অনুবাদের সপক্ষে একটা দলিল। শাহবাজ শরীফ, এটা হলো কোন জায়গা থেকে ছিল? চলো আমরা এই বাক্য প্রথম বাক্যটা লিখতে হবে কষ্ট করে। প্রথম বাক্যটা লেখো, এই একদম পড়ে শোনো। He is known as an intelligent administrator with such a great love of poetry that he often opens officially meetings with recitals of famous revolutionary Urdu poets. After Shahbaz Sharif was appointed as Pakistan's 23rd Prime Minister on Monday, his first words to Parliament were those from a poem by Ata ul Haq Kashmi, a modern Pakistani poet and commentator, loftily exposing that
one must set himself free from all bounds of desires. আমার এখন পুরোটা লেখা যাবে না, শুধু লিখবে এতটুকু পর্যন্ত। এতটুকু পর্যন্ত, হ্যাঁ। এটা হলো শুধু লাইনটা লিখে, এটা কোন জায়গা থেকে নিচ্ছি আমি, দাঁড়াও, এটা হলো দ্য গার্ডিয়ান, লেখা রাখো গার্ডিয়ান মানডে 22 এপ্রিল, লেখা রাখো শিরোনাম, লেখা রাখো রেফারেন্স দ্য গার্ডিয়ান 11 এপ্রিল 2022-এ গার্ডিয়ান, দা বিখ্যাত দ্য গার্ডিয়ান পত্রিকায় এই নিউজটা ছাপা ছিল। আর তুমি লেখার পর আমরা মিলাবো প্রথম আলো কিভাবে অনুবাদ করতে। ওকে, আমি অনেকগুলো তোমার কপি দেবো, মানে অনুবাদ কিভাবে দেখবো যে তুমি, তোমার ভিতরে একটা আমূল পরিবর্তন আসবে ইনশাল্লাহ। ওয়েট করো, লাইনটা লিখো আগে, খাতায় লিখো তাড়াতাড়ি। হি ইজ নোন এজ এ diligent administrator with such a great love of poetry that he often opens official meetings with recitals of famous revolutionary Urdu poets. লেখা ট্রাই ইউর সেলফ, নিজের মতো করে একটা অনুবাদ দাঁড় করাও, লিখো সেলফ। তোমরা লিখতেছো কিনা, লিখতেছো কিনা? কে গায়ও না, আবার বললাম এটা মানে রেকর্ডিং দেওয়া হবে না, এটা ইট গোজ ফ্রম স্যার হার্ট টু যতটুকু হার্ট। মার্ক করা ততটুকু লিখবো নাকি? হ্যাঁ, শুধু মার্ক করা যতটুকু, উর্দু কয়েক পর্যন্ত। তার উর্দু কোয়েটস পর্যন্ত শেষ। লেখা হ্যাঁ হ্যাঁ, অর্থ 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 লিখো, অর্থ ট্রাই ইউর সেলফ, লিখো সেলফ, আমি কি অনুবাদ করতেছি, আমার সাথে আমার ত্রুটিটা, আমার রোগ ডায়াগনোসিস করো যে আমার কোন জায়গায় সমস্যাটা হচ্ছে। কেউ কি কিছু লিখছো? বলো, বলো। জি স্যার, লিখছি স্যার। সে একজন দক্ষ শাসকের পাশাপাশি ভালো প্রেমের কবিও ছিলেন। সে প্রায় প্রায় বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম বিভিন্ন বিখ্যাত উর্দু কবির উক্তি দ্বারা শুরু করত। লিখছো? ওকে, হ্যাঁ, ডান। তারপরে আরেকজন বলো। স্যার হচ্ছে তিনি একজন দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত। কবিতার প্রতি তার এতই মোহ ছিল যে তিনি প্রায়ই বিভিন্ন অফিসিয়াল মিটিং এর শুরুতে বিখ্যাত বিদ্রোহী উর্দু কবিতা পাঠ করতেন। ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর কেউ? আচ্ছা, তাহলে তোমরা একটু কাজ করো, নিচের এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো এই একজন পর্যন্ত। চমৎকার প্রশাসক, 7 জন কবিতা
ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ধরো পর বাকি শুনতে পারিনি সাউন্ডের কারণে। এই কাজ একটু স্ক্রিনশট দিয়ে রাখো। এই কার্যক্রম সাহিত্য কবিতা দিয়ে শুরু করেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এবার স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ দ্বিতীয় বাক্যটাও মিলেই লিখবা। এটা হলো উদাহরণ নম্বর, এটা উদাহরণ নম্বর কত লিখছো? 5। 5। আর এটা হবে উদাহরণ নম্বর 6। এটা খালি এটা 6 নম্বর উদাহরণ লিখবা, আফটার শাহবাজ শরীফ। শুধু স্ক্রিনশট দিয়ে রাখো, গ্যাপ রাখো। ওকে, চলো আমরা প্রথম আলো অনুবাদটা কি করতে এটা একটু দেখি। তিনি একজন অধ্যবসায়ী প্রশাসক, কবিতার প্রতি তার অগাধ ভালোবাসা। তিনি প্রায়ই বিখ্যাত বিপ্লবী উর্দু কবিদের কবিতা আবৃত্তি করে অফিসিয়াল মিটিং শুরু করেন। অফিসিয়াল মিটিং বলবো, অর্থ করে নাই, সবকিছু অর্থ করা লাগে না, শুরু করেন তিনি শাহবাজ শরীফ। মাই কোশ্চেন, এখানে বাক্য কয়টা ছিল? একটা বাক্য ছিল। অনুবাদ কয় বাক্যে করছেন? 3টা। যারা এই যে এইমাত্র দুই যে বাক্যে সে স্যার। যে তিন অনুবাদ করছে, দেখো ওই যে তিনি শাহবাজ শরীফ করে দেন 3 বাক্য, প্রায় 3টা বাক্য নিচ্ছে। তিনি একজন ওই যে, এবং তার পরিচয় দিয়ে শাহবাজ শরীফ আর কি পরের বাক্যের সাথে মিলে আছে। তিনি একজন অধ্যবসায়ী প্রশাসক ছিলেন বা। তোমরা টেনশনে থাকবা, এই এই যে বাদ দেওয়ার সাহস না করতে পারার ক্ষতিটা দেখবা যে পরে ওই শব্দ পাইতেছে না, অনুবাদের জন্য কে আছে, দেখবা যে এই সমস্যাটা হচ্ছে আমাদের। তিনি একজন অধ্যবসায়ী প্রশাসক লিখো। প্রথম আলো অনুবাদটা করতে, প্রথম আলো পরদিনই অনুবাদ করে দিছিল। 8 নম্বর পৃষ্ঠায় আমি দেখাবো, আগামী ক্লাসে দেখাবো কিভাবে অনুবাদ প্র্যাকটিস করবা। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রজেক্ট সিন্ডিকেট, এশিয়া টাইমস, আল জাজিরার অনুবাদ প্রথম আলোতে 8 নম্বর পৃষ্ঠায় প্রতিদিনই একটা করে দেওয়া হয়, শুক্রবার ছাড়া। এটা আমি মিলিয়ে দেখাবো তোমাদেরকে, ওয়েট করে সামনে। তাহলে তিনি একজন অধ্যবসায়ী প্রশাসক, কবিতার প্রতি তার অগাধ ভালোবাসা। তিনি প্রায় বিখ্যাত উর্দু কবিদের, বিপ্লবী উর্দু কবিদের কবিতা আবৃত্তি করে। ওই দাপ্তরিক মিটিং, এই সমস্ত ফালতু কথা বাদ দাও, অফিসিয়াল মিটিং কোনো সমস্যা নাই, অফিসিয়াল মিটিং শুরু করেন তিনি শাহবাজ শরীফ। লেখাটা লিখছে এটা। পরের বাক্যটা এখন দেখো স্যার না, অনেক আমি তোমার সময় অনেক সময় যদি স্যার পেশার পরের অনুবাদটা যদি মনে না, তখন কি ওই শব্দটা ডিরেক্ট লেখা যাবে? যেমন কাছাকাছি এখানে দিও অথবা অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর দাও, সমস্যা নেই। অ্যাডমিনিস্ট্রেটর তো প্রশাসক, এগুলোর কাছাকাছি সব চলে আসবে। বা অন্য শব্দ নিলা। আচ্ছা, এরপরে দেখো পরের বাক্যটাতে আমি একটু তোমার এটা লেখা রাখবো আর কি, দেখো। হ্যাঁ, এরপরের বাক্যটা দেখো একটু। পরের বাক্যটা যে পরের বাক্যটা কি বলছে দেখো। আফটার শাহবাজ শরীফ ওয়াজ অ্যাপয়েন্টেড এজ পাকিস্তানস 23rd প্রাইম মিনিস্টার অন মানডে, হিজ ফার্স্ট ওয়ার্ড টু দ্য পার্লামেন্ট ওয়াজ দোজ ফ্রম এ poem by Ataul Haq Kasmi, a modern Pakistani poet and commentator, loftily espousing। শব্দটা একটু বলো তো, espousing শব্দটা একটু উচ্চারণ করো তো। স্পাউজিং। Lofty espousing. espousing এর অর্থ তোমার তোমার জানা আছে? মানে জানা নাই এমন কারো থাকলে বলো। জানি না স্যার। জানি না স্যার। তাহলে যারা জানো না তারা আমার দলে আছো। ওকে, বললাম আমরাও জানি না। দেখ এখন আমারে বের করে দিবা, এই লফটিলি espousing এর অর্থ প্রথম আলোতে কোথায় আছে? দ্যাট ওয়ান মাস্ট সেট হিমসেলফ ফ্রি ফ্রম অল বাউন্ডস অফ ডিজায়ার। প্লিজ খেয়াল করে আসো। অর্থটা করছে, বাক্য ছিল একটা, অর্থ বাক্য করে অনুবাদ করছে। সোমবার পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হওয়ার পর পার্লামেন্টে তার প্রথম কথাগুলো ছিল আধুনিক পাকিস্তানি কবি ও ভাষ্যকার আতাউল হক কাশ্মীর একটি কবিতার লাইন। দাঁড়ি দাঁড়ি, হ্যাঁ, লাইনটি ছিল, সব লালসার শৃঙ্খল ছিঁড়ে নিজেকে আজাদ করতেই হবে আজ। আমার কাইন্ডলি বলো, লফটিলি স্পাউজিং, উচ্চকিত কণ্ঠে তিনি ঘোষণা করেন। এই লফটিলি স্পাউজিং এর অর্থ লিখছে নাকি? এই যে এখানে লফট, এই যে এখানে যে দিছে বাংলা, এখানে ইংরেজিতে লফটিলি স্পাউজিং। লফটিলি স্পাউজিং এটার অর্থ কি বাংলায় প্রথম আলো অনুবাদ করছে? না স্যার। আবার দেখো, তুমি চোখ দিয়ে দেখো না, স্ক্রিনশট দিয়ে রাখো, আমাদের বলো। আচ্ছা, না অনুবাদটা না করার কারণে অনুবাদটা কি কবিরা কোনো মানে কোনো বড় ধরনের ক্ষত তৈরি হয়েছে অনুবাদে? না স্যার। এই যতদিন পর্যন্ত আমরা এই বোকামিটা ছাড়তে না পারবো যে ওই শব্দের অর্থ পারি না, তো আমি হাই হাই আমি শেষ হয়ে গেলাম, ততদিন পর্যন্ত আমরা অনুবাদক হয়ে উঠবো না। দেখো তুমি কোনো না, এই শব্দ এই অংশটাই বাদ দিয়ে করছে।
তাহলে আমি যে একটা কথা ওই যে লিখে রাখছিলাম, অনুবাদ করলে নষ্ট হয়, এই কাইন্ডলি দেখো ওই এক্ষেত্রে অনুবাদের সাবলীলতা রক্ষার স্বার্থে একটু কাইন্ডলি পড়ে শোনো আরেকবার, ওই লাইনটা পড়ে শোনো, অনুবাদের সাবলীলতা রক্ষার স্বার্থে পড়ে শোনো একজন, পড়ো না? ওই যে নোট ওয়ানে পড়ছিল অনুবাদের সাবলীলতা রক্ষার স্বার্থে। বাক্যের অর্থের মূল ভাবের বিচ্যুতি ঘটে না এমন সহায়ক শব্দ ব্যবহার করা যেতে পারে। যেতে পারে, হ্যাঁ, দ্বিতীয় এমন কথা, সহায়ক শব্দ আমরা, হ্যাঁ, আমরা ব্যবহার করতে পারি, এগুলো দেখাইছি। হ্যাঁ, পরে বাক্যের অনুবাদের সৌন্দর্য বা সাবলীলতা নষ্ট হয় এমন অপ্রয়োজনীয় শব্দের অনুবাদ করা থেকে বিরত থাকা যেতে পারে। আমার কথা প্রমাণ দেখাইতে পারছে কিনা, হ্যাঁ বা না বলে দাও। জি জি স্যার। জি স্যার। স্যার। এই তো, তুমি হ্যাঁ, আমি যদি অনুবাদ করে দেখাইতাম লফটিলি স্পাউজিং, তুমি আমার ধরলো আর কাছে যে এটার অর্থ লিখেন নাই কেন, কোনো দরকারই নেই আমার। এই যে স্কিপ করে দেওয়ার মতো শক্তি এটা রাখো। এরপরে এরপরে তো ছিল এটা। তো ঠিক আছে, তৃতীয় এ কথা, পর্যন্ত। আর তৃতীয় কথা কি ছিল? প্যাসেজে একদমই অজানা শব্দ থাকলে অর্থাৎ যেটির অর্থ অনুমান করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না, সেই অংশটুকু গোল দাগ দিয়ে বাদ দিব এবং বাকি অংশটুকু অনুবাদ করব। উনি যিনি অনুবাদ করছেন আমার মনে হয় যে লফটিলি স্পাউজিং গোল দাগ দিয়ে বাদ দিয়ে অনুবাদটা করছে, দেখো তুমি। কারণ আমি প্রথম আলো আমি একটা আমি অনুবাদ করার কলা কৌশলে আমি যেগুলো নিয়ম পড়াচ্ছি সবগুলো গণমাধ্যম ইনস্টিটিউটে আমাদের একটা ট্রেনিং ছিল। এখানে ফারুক আফিস, প্রতীক বর্ধন, তারপরে শরফুদ্দিন আহমেদ প্রথম আলো উনারা ছিলেন। মানে ট্রান্সক্রিয়েশন কিভাবে অনুবাদ ডেস্ক অনুবাদ করা হয় তার কিছু কলা কৌশল দেখানো হয়েছে। ফলে দেখবে যে আমি যেই প্রক্রিয়াটা দেখাচ্ছি, তুমি ইংলিশ ভার্সন ধরো আল জাজিরা থেকে প্রথম আলো যেভাবে অনুবাদ করতেছে, দুইটা ভার্সন মিলিয়ে দেখবে যে আমার নিয়মগুলো আমি ওই কথাগুলো বলতেছি, কারণ এটা আমি একদম একটা ওয়ার্কশপে ছিলাম। আজকের ক্লাস এই পর্যন্ত, মানে আজকে নিয়মে যাই নাই আর কি। আমি মূলত যা ধারণা দিতে চাইছি সেটা হলো অনুবাদ একটা শিল্প, অনুবাদ একটা মুখরোচক বিষয়, অনুবাদটা হবে সুখপাঠ্য, বাক্যের স্ট্রাকচার কি, কনস্ট্রাকশন কি, এটার মধ্যে কত মানে রিটোরিক, কত অলংকার ব্যবহার করেছে, এটা আমার দেখার বিষয় না। আমি বলার সাথে সাথেই এটা মনে হবে একটা গল্পের মতো, এটা মনে হবে যেন আমি সংবাদ পাঠক। এই যে এটা এইভাবে পড়ে ফেলবো। আরেকবার দেখো ওই যে সরি না, ওই যে ওই বের করে স্যার নেই। প্রথম যে তো একটা বাক্য লিখছিলেন। হ্যাঁ, এটাও এখন তো হবে না, এটা তো নিয়ম আছে না এখন, এটা তো শেষ ক্লাসে শেষে পাইবা। দাঁড়াও, অনুবাদটা হবে এরকম: তিনি একজন, ওই যে যেটা তোমরা লিখে রাখছো, তিনি একজন অধ্যবসায়ী প্রশাসক, কবিতার প্রতি তার অগাধ ভালোবাসা, তিনি প্রায় বিখ্যাত বিপ্লবী উর্দু কবিদের কবিতা আবৃত্তি করে অফিসিয়াল মিটিং শুরু করেন, তিনি শাহবাজ শরীফ। পড়ার মধ্যে একটা গাম্ভীর্য, একটা আলাদা সুখ আছে কিনা সেটা বলো। তোমরা যখন অনুবাদ করতে দেখবে যে একটা কাঠখোট্টা কিছু রয়ে গেছে এখন, আর এইখানে একটা সুখ প্রবাহমান। অনুবাদের ক্ষেত্রে পাঠক সুখ বোধ করেন, অনুবাদে এই সুখ বোধটা বের করে আনাটাই হলো সার্থক অনুবাদের কাজ। এইখানেই টার্গেট আছে আমাদের 25-20। বিশ্বাস করো, 25-20 টার্গেট ইনশাল্লাহ। শেষ। আমার এতক্ষণ বকবক দিয়ে আমার মনে হয় কিছুটা হলেও উপকৃত হইতো। জি স্যার। জি জি স্যার, স্যার। থ্যাংক ইউ স্যার। জি স্যার। আগে আর এই মঙ্গলবার। ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন যেটা বুঝলাম আর কি স্যার, মজা করেই বলতেছি, একটু ফাঁকিবাজি করতে পারলে আর নিজের মতো দু চারটা শব্দ ঢুকাতে পারলে দারুণ হবে স্যার। এবং আমি তোমার এই যে আমি এই প্রথম আলো দেখাইতেছি কি জন্য, চোরামি করলে এটা গুনাহ না, মানে এটাতে সমস্যা নাই, এটা আমি দেখাইতেছি। এই জন্য তোমার এই সমন্বয় করে আরো তো দেখাবো, অনেকগুলো ক্লাসে দেখাবো কেমনে আস্তে শব্দটা বাদ দিয়ে দিচ্ছে। এই যেই শব্দটা ওনারা বাদ দিচ্ছে, বিশ্বাস করো তুমি মাথা ফাটাই ফেলবা। আমি যখন অনুবাদটা দেবো ওই শব্দটা আমি না, আমি কথা দিলাম তোমারে, যে শব্দটা প্রথম আলো আস্তে কেটে ফেলাই দিচ্ছে ওইটা নিয়ে তুমি অনুবাদের আটকে থাকবা। এই সামনে আসো, দেখাবো। ঠিক আছে, হ্যাঁ। স্যার একটা প্রশ্ন ছিল। হুম। স্যার ওই তো একটু বিং এর ইউজটা কি একটু দেখানো যায়? প্রবলেম হয় তো। কোন দিক? BEING। হ্যাঁ, বিং তো প্রেজেন্ট পার্টিসিপল। জি স্যার, কিন্তু ইউজটা স্যার বুঝতে পারি না। যেমন কিছুক্ষণ আগে একটা সেন্টেন্স লেখা হয়েছিল, দি মোস্ট ইম্পর্টেন্ট অফ দেম বিং রাইটিং আনএমপ্লয়মেন্ট। বিং বিং শব্দটা হলো, শোনো, বি ভার্বের, আমি বলি বি ভার্বের ফর্মটা 4টা ফর্ম আছে, কথা শুনো, অন্য কিছু না। জি স্যার। বিং জি স্যার। বিং মানে থাকা, হওয়া। সেটা হলো যেমন ক্লান্ত হওয়ায়, বিং টায়ার্ড,
জাস্ট হওয়া শব্দটা ইংরেজি হলো বি। বি ভার্বের যে ফর্মুলা হয়, প্রেজেন্ট প্রেজেন্ট বেস ফর্মে হলো এম ইজ আর, বেস ফর্মটা হলো বি, প্রেজেন্ট ফর্ম হলো এম ইজ আর ওয়াজ ওয়ার বসাইবা, এম ইজ আর বসাবা, পাস্ট ফর্মে হলো কি বলো ওয়াজ ওয়ার বসাইবা, পার্টিসিপলে বসে পারফেক্ট ফর্মে সে মানে পারফেক্ট বিন বিন বসাইবা। আর প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল যে ফর্মটা সেটা হলো বিং। ঠিক আছে, বিং মানে হওয়া, বি থেকে বিং, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার আর কিছু না। প্রথম বাক্যটার অনুবাদ আমরা একদমই শেষে যেয়ে অনুবাদ করবো, দেখবো যে আমরা কি ছেঁড়া বেড়া অনুবাদ করছি, শেষে আমরা ওই তো প্রথম আলোর মতো অনুবাদ করবো আর কি। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ, স্যার ইনশাল্লাহ আরেকটা আগামী। কোশ্চেন স্যার। স্যার হুম হুম। স্যার আমরা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স কখন ইউজ করব, মানে কিছু কিছু জায়গাতে ট্রান্সলেশনের ক্ষেত্রে যেমন দিয়েছিলাম করেছিলাম সেসব ক্ষেত্রে কেন আমরা স্যার মানে সিম্পল ওকে পাস্ট ফাইন, টেন্স? আল্লাহ লাগবে না, আল্লাহ লাগবে না। মনে রাখবো আমি কাজটি করেছি, আই ডিড দা ওয়ার্ক, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, বোথ কারেক্ট। কিন্তু আমি গত সোমবার কাজটা করেছি, আমি আমি গত সোমবার কাজটা করেছি, সেটা কি হবে বলো? সেটা পাস্ট আই পাস্ট টেন্সে হবে। পাস্ট ইনডিফিনিট হবে স্যার। কথা শোনো, কথা শোনো, আমরা অতীত নির্দেশক শব্দ থাকলে অবশ্যই পাস্ট টেন্সে যাব, মনোযোগ। আনউইলে এমনি পাস্ট অথবা প্রেজেন্টে কোনো সমস্যা নাই। তৃতীয় কথা, কোনো অনুবাদেই পাস্ট পারফেক্টে করা যাবে না যদি বাক্যটা কমপ্লেক্স না হয়। লাইনটা আরেকবার বলো। স্যার কোনো সেন্টেন্সই পাস্ট পারফেক্ট করা যাবে না যদি সেন্টেন্সটি কমপ্লেক্সে না হয়। অর্থাৎ আমি কাজটি করেছিলাম, আই হ্যাড ডান দা ওয়ার্ক বলতে পারবো না, আই ডিড দা ওয়ার্ক। আই হ্যাড ডান দা ওয়ার্ক কখন ব্যবহার করবো? যদি এখানে কোনো ক্লজ থাকে, অর্থাৎ যদি পরে যে আফটার বা বিফোর বা হোয়েন এই ধরনের কোনো ক্লজ থাকলে। পাস্ট পারফেক্টের ব্যবহারটা হইলো যদি তোমার ওই দুইটা ক্লজ থাকলে, দুইটা ঘটনা থাকলে, অপেক্ষাকৃত যেই ঘটনাটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট হয়, আর অন্য অংশটা স্বাভাবিকভাবে পাস্ট ইনফিনিট টেন্স হয়। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স কি কখনো পাস্ট পারফেক্টে লিখবো? না না স্যার। স্যার। না তাহলে স্যার। সমাধানে কি আসলে কোনো কাজ করে ফেলছি, এটা আমরা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট ইনডিফিনিটে নিতে পারবো। ডান? জি স্যার। ইয়েস ডান বলো। স্যার। কিন্তু যদি অতীত ইয়েস স্যার। নির্দেশক শব্দ থাকে, আমি এসএসসি পাস করছি, আই পাস মাই এসএসসি এক্সামিনেশন, আই হ্যাভ পাস মাই এসএসসি এক্সামিনেশন, দুইটাই ঠিক। 2001 সালে পাস করছি। এবার বলো পারফেক্টে যাবে কিনা, প্রেজেন্ট জি পারফেক্টে স্যার। যাবে কিনা? না স্যার, তাহলে আই পাস কে 2001 বলতে হবে, পাস্ট অতীত ইনডিফিনিট হবে। নির্দেশক। ঠিক আছে। স্যার একটা মেসেজ দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, যদি কাইন্ডলি চেক করে রিপ্লাই দিতেন। এখন স্যার এখন রিপ্লাই করবো। ঠিক আছে, আল্লাহ 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 হাফেজ, ইনশাল্লাহ একটা স্যার হয়ে গেছে। আচ্ছা স্যার, স্যার ঠিক আছে স্যার। স্যার সালাম আলাইকুম। ওকে, আজকে স্যার স্যার মঙ্গল। একটা একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আজকে স্যার ওই যে ডেইলি স্টার স্যার একবারে ফ্রন্ট পেজে স্যার এখানে একটা লাইন আছে, ইন্ডিয়া ওপেনার বিরাট কোহলি হিটস এ বাউন্ডারি এগেনস্ট সাউথ আফ্রিকা ডিউরিং দ্য আইসিসি 2020 হুম হুম ওয়ার্ল্ড হুম কাপ ফাইনাল হুম এট হুম। ড্যাশ 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 ইন স্যার স্টার্টে স্যার উল্লেখ আছে স্যার, কিন্তু এখানে আবার হিটস দিছে কেন হিট, স্যার? এই মনে রাখবো, এই যে তোমার মনে রাখবো, বলো পত্রিকার শিরোনাম বলো। পত্রিকার শিরোনাম পাস্ট টেন্স হয় না, স্যার। প্রেজেন্ট সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এক। এরপর 2 নম্বরে হ্যাঁ প্যাসিভ ভয়েস হয় না। থার্ড, অক্সিলারি ভার্ব বসলে যদি ধরো দা যদি বলি ম্যান, ম্যান লোকটি নিহত হয়েছে, ইংলিশ কি বলো? ম্যান হ্যাজ ডায়েট। দা ম্যান ওয়াজ কিল বা হ্যাজ বিন কিল, তাই না? তাহলে জি পত্রিকায় স্যার। অক্সিলারি ভার্বটা বসবে না, শুধু হবে ম্যান কিল। কথা বুঝছো? পত্রিকার গ্রামারে কিছু ইয়ে আছে, এই যে এটার জন্য জি তুমি স্যার। একটা বই লেখা রাখো, রেফারেন্স লেখা রাখো। প্রফেসর পাবলিকেশন থেকে ওই যে একটা বই আছে, দেখবা যে হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার। ও থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওইখানে দেখো যে হেডলাইনের কিছু গ্রামার আছে এখানে। হ্যাঁ, হেডলাইন কি হবে। আল্লাহ হাফিজ, হ্যাঁ? সালাম আলাইকুম।